মেঘ জমেছে গড়িয়াহাটে, বৃষ্টি হবে। ভিজবো আমি পদাড্ডায় এই অর্ণবে। স্কুল ফেরত, গলির ক্রিকেট, স্মৃতি কত জড়িয়ে বালিশ, সব মনে রাখিস ওতপ্রোত। বন্ধু অর্ণবের সঙ্গে এরকম মেঘ আর অর্ণবের ফ্ল্যাটে আমরা চলে এসেছি আজকের পডারটা। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু তোমাকে পেতে চাই। আজকে পড আড্ডা বলতে খুব ফর্মাল যাব না, অর্ণব এখন তো অনেকটা একটা ভারী ভারী বিষয় হয়ে গিয়েছে, ফলেতে অর্ণবের সঙ্গে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আমাদের বন্ধুত্ব 50 বছরে আমরা পা দিলাম, তো এমন বন্ধুত্বের একটা যার সীমা পরিসীমা নেই, সেইখানটাতে দাঁড়িয়ে ঠিক ক্লাস 1 থেকে শুরু করব নাকি কলেজ জীবন থেকে শুরু করব, যেখান থেকে অর্ণবের নতুন আরেকটা জীবন শুরু, নাকি এখনকার অর্ণবকে ধরবো? তার থেকে বরং বলা ভালো যে অর্ণব তুই নিজেই বল যে ব্রিটিশ অর্ণব না ইন্ডিয়ান অর্ণব, তোর কাকে পছন্দ? ব্রিটিশ অর্ণব না ইন্ডিয়ান অর্ণব, আর বাঙালি অর্ণব। আসলে এত একটা মজার কথা বলি, আমাদের আইডেন্টিটি ওখানে হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান। ওকে ওকে, এটা হচ্ছে অফিসিয়াল এথনিসিটি, ডিক্লেয়ার্ড অ্যাজ ব্রিটিশ ইন্ডিয়ান। জন্মসূত্রে ইন্ডিয়ান, কর্মসূত্রে ব্রিটিশ। ওকে এখন ব্রিটিশ হওয়ার কারণটা হচ্ছে দেখ, কিছু সোশ্যাল সিকিউরিটি দরকার হয়, বিকজ ফ্যামিলি আছে সঙ্গে, ধর একটা চাকরি চেঞ্জ করতে হবে, সেটা যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে তাহলে লোকালি এটা করা ইজি। সেটা যদি না করি সেখানে হয়তো আমাকে ফিরে আসতে হবে, তখন ছেলের পড়াশোনা কি হবে? তো এইভাবেই আমরা ওখানে আটকে যাই। ওকে তো ব্রিটিশ অর্ণবটা কিছুটা পেপার ওয়ার্ক, আমি জানি না অত ইমোশন কতটা আছে। ইন্ডিয়ান অর্ণবটাই এখন ইমোশনটা আছে। ইন্ডিয়ান অর্ণব ইমোশন আছে বলেই গড়িয়াহাটের মস্ত বড় জায়গা আর মস্ত বড় ফ্ল্যাট, এইখান থেকে অর্ণব দ্বিতীয় ভূমিষ্ঠু দেখতে পান। তো অ্যাকচুয়ালি আড্ডার সূত্রেই মোটামুটি বন্ধুরাও জেনে গেছে যে আসলে আমার আমি যখন জানলার কাঁচ মুছি সেটা হচ্ছে কলকাতার কাঁচ, আর অর্ণব মুছে হচ্ছে লন্ডনের খুব সন্নিকটে লিডস। লন্ডনের লিডসেই অর্ণব থাকে, যদিও লিডস প্রায় ইয়র্কশায়ার বল, ইয়র্কশায়ার, হ্যাঁ ইয়র্কশায়ার, বেটার ইয়র্কশায়ার, ভেরি প্রিসাইসলি ইয়র্কশায়ার। তো সেখানে ইয়র্কশায়ার কত হয়, 200 কিলোমিটার, হ্যাঁ 200 কিলোমিটার। তো অর্ণব সেইখানটাতে একই রকম আজকে যেরকম এখানে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা ইয়র্কশায়ারে লেগেই থাকে দিনের পর। তো সেই ইয়র্কশায়ার জানলার কাছে আছে, তফাৎ এইটুকু। আমার পথ হচ্ছে এই কলকাতার মুখী, আর অর্ণব টেমসপেরিয়া ইয়র্কশায়ার। আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল ক্লাস 1 থেকে, 1976। না আপার কেজি থেকে, আপার কেজি থেকে। তো সেই সময় আপার কেজি, ওটাই আমাদের প্রথম জার্নি। তারপর থেকে একমাত্র বোধহয় আমার বন্ধু যার সঙ্গে আমার আজ অব্দি কখনো ঝগড়া হয়নি। হয়েছে হয়তো, ওটাই স্বাভাবিক ছিল, বুঝতে পারি। আমার মনে পড়ছে না মান অভিমান, কারণ আমার জন্য তুই বেধড়ক মার খেয়েছিলিস অসীম স্যারের কাছে, তবুও কিন্তু তুই আমার উপর রাগ করিস নি। তবুও দেবু সৃজিতের সঙ্গে ঝগড়া মনোমালিন্য হয়েছে। আসলে ওই মারটা আবার যখন মারছেনটা কেন, আমার ওটাই অবাক লেগেছিল, শুনি মারছেনটা কেন। বোধহয় ওটা ক্লাস 11 ছিল, 11 ক্লাস 11। যে অসীম স্যার জীবনে কাউকে মারেনি, সে অর্ণবকে মার খেতে হয়েছে আমার জন্য। আমরা রেগুলার অ্যাকচুয়ালি পাশাপাশি বসে এসেছি চিরটা কাল, চিরটা সময়, এখনো পাশাপাশি বসে আছি। তো এখন অর্ণব, মূলত আমি কেন আজকে তোর
সঙ্গে আড্ডাটা মারছি ভেরি সিরিয়াস নোট, যে বন্ধু বান্ধবরা তো বাইরে থাকে, তারা আমাদের বন্ধু বান্ধব সবাই তাদের মেধা নিয়ে বাইরে চলে গেছে, আমরা কজন এখানে পড়ে আছি। তো অ্যাকচুয়ালি তোর বিষয়টা আমার কাছে একটু ডিফারেন্ট, তার কারণ কালচারালি তুই ইয়র্কশায়ারে গিয়েও ওইখানটাতে একটা সাংস্কৃতিক সংগঠন নিয়ে মেতে আছিস, তৈরি করার চেষ্টায় আছিস, নিজের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে একমাত্র যে বাঙালির ইয়র্কশায়ারে পুজো হয় তার তুই একজন উদ্যোক্তা। তো আমি এই কারণে তোর সঙ্গে একজন উদ্যোক্তার সঙ্গে বসছি, বন্ধুর থেকেও বড় একজন সাংস্কৃতিক কর্মীর সঙ্গে বসছি, যে বাঙালি সংস্কৃতিটাকে এইখান থেকে বয়ে নিয়ে যাচ্ছে, ওখানে নতুন ভাবে তৈরি করার চেষ্টা করছে। তো আমার অ্যাকচুয়ালি কিছু জানার আগ্রহ আছে, সেটা নিয়েই, বা বন্ধুদেরও নিশ্চয়ই এর মাধ্যমে আমরা জানতে পারবো। এই যে বাঙালিয়ানা, এইখানে কলকাতার যে বাঙালিয়ানা আমাদের, তারা যখন পাড়ি দিচ্ছে, কেউ ইংল্যান্ডে যাচ্ছে, কেউ অস্ট্রেলিয়া যাচ্ছে, কেউ আমেরিকায় যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, সেই বাঙালিয়ানা কি বদলে যাচ্ছে? নতুন কোনো বাঙালিয়ানা দেখছিস, নাকি সেই একই সংস্কৃতি তোর মনে হচ্ছে রয়ে গেছে? কি মনে হয়? অ্যানালজি যদি আনতে, ধর গঙ্গা নদী দেখছিস, কলকাতাটাকে ভাব গঙ্গা নদী, এবার বোতলে করে কেউ গঙ্গার জল নিয়ে যাচ্ছে। তো আমরা যারা আছি আর কি, আমরা আর কি এরকম বোতলে করে গঙ্গার জলের মতো একটু ছিটে ফোঁটা দিয়ে, হ্যাঁ গঙ্গা জলে পুজো শুরু হবে। আচ্ছা, হ্যাঁ, তো অনেকটা সেই রকমই। আমার প্রচুর ওখানে পরিচিতি আছে, অনেক বন্ধু বান্ধব, এবং মজার ব্যাপার হচ্ছে কলকাতার বাঙালি বা পশ্চিমবঙ্গের বাঙালি দেখবি ওমান কমন থেকে সবাই খবর পড়ে, খবরের কাগজ পড়ে, তারপরে সেটা অ্যানালিসিসের একটা মজা আছে, কিন্তু খবরের কাগজ সবাই পড়ে, দ্যাট মিনস এভরিওয়ান ইজ লিটারেট, এন্ড দ্যাট মেক্স আ ডিফারেন্স। এই জন্য যারা পশ্চিমবঙ্গ থেকে গেছে না, বিভিন্ন সময় বিভিন্ন এজে, দে আর অল লিটারেট পিপল। এই জন্য সেটাই তো হওয়া আর উচিত। সেই কারণে they have positive contribution towards the government, and that they are very good taxpayers. So সেই, এবং তাদের এই শিক্ষার কারণে হোক, বা আমার মতো সবারই এরকম কিছু না কিছু পিছুটান আছে, বা সবাই ওখানে গিয়ে, আমরা ওখানে গিয়ে বুঝতে পারি। ধর এখানে আছে পটল রান্না করলো বাড়িতে, বললো কি পটল খেলাম, ওখানে কিন্তু পটল পাই না, একদিন পটল পাওয়া মানে ওরা পাওয়া পটলের তরকারি। ঠিক সেরকমই ওখানে যেহেতু আমরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাই, তখন একদিন রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত আছে, রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম, এখানে তো কত প্রোগ্রাম হয়, কটা প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করি বা শুনি। তো এই ধরনের প্রচুর মানুষ আছে, যেই ওরা কিছু শুনতে পায় বা দেখতে পায়, দে ইমিডিয়েটলি ফাইন্ড আ কানেকশন। মানে মরুভূমিতে বৃষ্টির মতন দ্যাট অ্যাট্রাক্টস এভরিওয়ান। আমাকে একা নয়, সবাইকেই করে, এবং সবাই কিছু না কিছু ভাবে সেটাকে কালচার করতে চায় বা পার্টিসিপেট করতে চায়। অনেকে ইনিশিয়েটিভ নিয়ে করে, লিড করে, অনেকজন ভাবে আমাকে যদি একটা ছোট বা রোল করতে হবে, স্টেজে উঠতে হবে, এরকম না, অনেকে চেয়ার পেতেও খুশি। এরকম প্রচুর মানুষ পাওয়া যায় ওখানে। ওই তোর প্রথমে একটু স্ট্রেস থাকে, সেটেল হওয়ার একটা স্ট্রেস থাকে, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া। ওখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে চাইল্ড কেয়ার ইজ ভেরি চ্যালেঞ্জিং। তো যারা ইয়ং এজে থাকে তাদের কাছে অতটা হয়তো ইনভলভ হতে পারে না, আস্তে আস্তে যখন বাচ্চা বড় হয়ে যায়, ওরা একটু ফ্রি হয়ে যায়, দেন দে স্টার্ট গেটিং এফেক্টিভলি সোশ্যালাইজড। এবং আমাদের এখনো বাঙালিদের, আমরা যেমন আমার যারা ব্রিটিশ কলিগস আছে, আমরা ওদের জোকস বুঝি না। এখানে যদি মোল্লা নাসিরুদ্দিন বলা হয়, আমরা ইমিডিয়েটলি বুঝে যাব কি আসছে। ওরা যে ক্যারেক্টার গুলোকে, যেহেতু আমরা ওগুলো পড়িনি বা আমরা ইমিডিয়েটলি জানি না, ওই ধরনের, হ্যাঁ আমরা কানেক্ট করতে পারি না, কখন হাসতে হবে জানি না, কিন্তু ওরা হাসতে থাকে। যে মিস্টার বিন কি ওখানকার ব্রিটিশ, এবং ওদের জোকস গুলো, আমাদের জোকস গুলো এক্সপ্লিসিট, বুঝে যাবো যে এটা হাসির একটা কথা বললো। ওদের কিন্তু তা না, ওদের এমন একটা সেন্টেন্স বলবে যে সেন্টেন্সটা কমন না, তখন এটা হাসির কথা হলো। মিস্টার বিন তুই বললি তো, মিস্টার বিনে এগুলো আছে, আমি সেই জন্যই এটাকে রিলেট করলাম। এই জন্য
হ্যাঁ। আগে অনেক সিরিয়াল ছিল, কমেডি শো বা কিছু যতই হতো, তুই যদি ব্রিটিশ প্রোডাকশন দেখিস, আমেরিকান প্রোডাকশনও দেখিস, হুম। পেছনে হাসির আওয়াজ আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ইয়েস ইয়েস ইয়েস, বিশেষ করে আমেরিকান সিরিয়াল গুলো। হ্যাঁ, পেছনে হাসি তখন হুম, হুম। তো এরকম রিয়েলি, যেমন কপিল শর্মা শো, সামনে দর্শক বসে হচ্ছে, ওরা হাসছে, আমরাও হাসছি, হ্যাঁ, তা আমাদের মধ্যে একটা এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, আমাদের মধ্যে একটা হুম। সিনক্রোনাইজ হয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। হুম, হুম। সারাক্ষণ হাসলাম 1 ঘন্টা। তো আগেকার দিনে ওই ব্যাপারটা ছিল, এবং এটাই ওদের কালচার। আমরা যখন ওদের সাথে পাবে যাই বা কিছু, আমরা অতটা কানেক্ট করতে পারি না ওদের জোকসের সাথে। ওকে। এই জন্য বাঙালি বল বা মহারাষ্ট্রিয়ান বল, যে মানে ইন্ডিয়ানরা, ওরা ওদের গোষ্ঠীর মধ্যেই সোশ্যালাইজ হয়। ভেরি সিরিয়াস নোট হলো, জেন জি, জেন আলফার কথা আমি বাদ দিলাম, তাদের ক্ষেত্রে বোধহয় বিষয়টা ডিফারেন্ট। আমি জানি না, আমার মেয়ে, তোর ছেলে অনেক আগেও হিস্ট্রি পড়ে গেছে, কিন্তু এখনকার হিস্ট্রি, যেহেতু ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, হিস্ট্রি সম্পর্কে কোনো আইডিয়া নেই এখনকার হিস্ট্রি সম্পর্কে কি পড়ানো হয়। তবে অর্ণব, আমরা তো ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে বড় হয়েছি, বিশেষ করে ব্রিটিশদের যে টর্চার, ব্রিটিশদের এই অত্যাচারগুলো, আমাদের আফিসের গল্প বলতো, চার্লস ট্রেগার, বিনয় বাদল দীনেশ কিভাবে রাইটার্সে ঢুকে ডেকে, মানে ওই 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 যুদ্ধের স্মৃতিগুলো উস্কে দিত, রক্ত গরম করে দিত। যখন তোর হাতে ব্রিটিশ পাসপোর্ট আসছে, এগুলো কি মনে পড়তো বা কোথাও নাড়া দিয়েছিল যে কোথায় আছি? হ্যাঁ, নাড়া দিয়েছিল এই কারণে, সত্যি বলবো, একটা সময় মনে হয়েছিল ওরা তো পয়সা এখান থেকে নিয়ে গেছে, হুম। আমিও পয়সা ওখান থেকে এখানে পাঠাবো। ওরা হয়তো কোটিতে নিয়েছে, আমি হয়তো 10-এ আনবো, হুম। কিন্তু ওই একটা আমার চিরকালই ছিল, যে কিছুটা এখানে পাঠাবো। আচ্ছা। কিন্তু আমরা যেটা হিস্ট্রিতে পড়ি না, অবভিয়াসলি আমরা হিস্ট্রিতে পড়ি ওই ইনসিডেন্টস গুলো, জালিয়ানওয়ালা বাগ বা এগুলো পড়ি, হুম। এবং ন্যাশনালিজমটাকে আমাদেরকে বোঝানো হয়, এটা সত্যি ঘটনা, নীলকর চাষীদের যে অত্যাচার, সাংঘাতিক। হ্যাঁ। হ্যাঁ, আমরা এগুলো পড়েছি। আবার আমরা কিন্তু কিছু কিছু জিনিস, ধর পোস্টাল সার্ভিসেস, রেলওয়েজ, হুম। কমিউনিকেশনস, বিজনেস, এইগুলো বিজনেসের স্বার্থে ওদেরকে করতে হয়েছে, সেখান থেকে আমরা কিছুটা এনরিচড হয়েছি। হুম। এবার যখন ওখানে গেছি, ওরা এগুলো করেছে তো, কিন্তু ওরা এখান থেকে শুধু যে টাকা পয়সা নিয়ে গেছে বা অত্যাচার করে গেছে তা নয়। হুম। মানে আজকে কিছু কিছু বই আছে, যেমন একটা বই পড়ছিলাম, যে হাউ টু ইনফ্লুয়েন্স ম্যানেজমেন্ট থ্রু গীতা। ওকে। ওর যে ফার্স্ট ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা, ওতে আছে ওপেনহাইমার বল, তারপরে আইনস্টাইন বল, রড্রিগেজ বল, এরা সবাই বলছে যে ওয়ার্ল্ড হ্যাজ টু রান অ্যাজ পার বেরার্স। তো এই কালচারটা থাকলেই ওয়ার্ল্ড উইল সার্ভাইভ, এন্ড উই হ্যাভ টু কাল্টিভেট দিস কালচার। ওরা এই নলেজটা এখান থেকে নিয়ে গেছে, এই জন্যই আজকে আমেরিকাতে যোগা হয়। হ্যাঁ, এখানে সাস্টেনেবিলিটি তো আমাদের 4000 বছরের পুরনো। ধর জল দেবতা, বায়ু দেবতা, আমরা শস্য শ্যামলার পুজো করি, অন্নপূর্ণার পুজো করি, যেটা এখন এরা বুঝতে পারছে পৃথিবী গরম হয়ে যাচ্ছে, জল আটকে দিচ্ছে, গাছ কেটে দিচ্ছে, পৃথিবী গরম হয়ে যাচ্ছে। আমাদেরকে এরা কিন্তু অনেক আগেই জানতে পেরেছিল, এবং সেটা ওরা ইমপ্লিমেন্ট করেছে, যেটা আমরা করতে আমরা। হ্যাঁ, তার কারণ ধর একজন আছে, আমার নামটা মনে পড়ছে না, ওই বইটাতেই লেখা আছে, সে 1784-এ যখন ব্রিটিশ আস্তে আস্তে ইয়ে হয়ে গেছে, কি ওরা তো সিপাহী বিদ্রোহ শেষ, ওরা জানে এবার আমরা এখানে গাড়ি বসবো, তোকে পাঠিয়েছিল সার্ভে করার জন্য, হোয়াট উড বি আওয়ার স্ট্র্যাটেজি। তো ও পুরো ইন্ডিয়া ঘুরে বলেছে, দে আর কালচারালি সো রিচ, দেয়ার নলেজ ইজ সো ডিপ, we won't be able to penetrate them. আমাদেরকে এটাকে ভাঙতে হবে, then only we can rule over them. এই জন্য এডুকেশন সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে। এটা তো শাসকের মানে এটা শাসকের স্ট্র্যাটেজি, and that's why ধর অলমোস্ট 600 years যে ইন্ডিয়ানিজমটা সরে গেছিল,
এখন এই চেতনাটা আসছে, আমি কিন্তু কোনো দলকে সাপোর্ট করছি না, কিন্তু এই চেতনাটা যে আমাদের সাবজেক্টটা বা আমাদের যে মূল গ্রন্থগুলো আছে ওর মধ্যেই সব অ্যান্সার লুকিয়ে আছে, ওটাকে ফলো করলেই এনাফ। দে আর ফলোইং, হুম। উই ফরওয়ার্ড অর উই আর নট টট। We are not taught. Intentionally, we are not taught. হ্যাঁ, বিকজ উই গট ইনটু দ্যাট ট্র্যাপ। হুম, আমরা তো ওদেরটাকেই কন্টিনিউ করছি, হুম, হুম, আমরা ওইটাই পড়ছি। হুম, তো এই জন্য ভেরি ফিউ রিয়ালাইজ দ্যাট। হুম। Hopefully someone will realize and they will implement or bring back which was say 700 years ago, হুম। and that will lead us out of any difficulties. আচ্ছা, এখানে যখন মাইগ্রেট করলি, তো সেই সময়টা তোর মধ্যে মানে কি কাজ করতো? মানে যাত্রা বিমান কোনটা ছিল, কোনটা থাকে? সিঙ্গাপুরেরটা কিন্তু আমি মাইগ্রেট করিনি বা মাইগ্রেট করার ইচ্ছাও কোনোদিন ছিল। আমার সিঙ্গাপুরে যাওয়ার কারণটা হচ্ছিল যে তাড়াতাড়ি কিছু টাকা আয় করে একটা ফ্ল্যাট কেনা, হুম। ওই জন্যই গেছিলাম, এবং ফ্ল্যাটটা ইন্ডিয়াতে এসেই কিনবো। হুম। আর তখন আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ কাজ ওই বোম্বে, আহমেদাবাদ এই জায়গাটাতেই বেশি ছিল, বাকি কিন্তু অত কাজ বা মাইনে ছিল না। তো এবং আমার ইচ্ছাই ছিল ওখানেই বোম্বেতেই কাজ করবো, বোম্বেতেই থাকবো, শুধু সিঙ্গাপুরে গিয়ে 2 বছরে কিছু টাকা এলে আমার ওটা ডিপোজিটের কাজ করবে, ফ্ল্যাট কেনার। এবং ফ্ল্যাট আমি কিনেছিলাম, ফ্ল্যাট আমি না থাকতাম। হুম। বিয়ে, ফ্ল্যাট কিনে বিয়ে করেছি। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো জানি। ফ্ল্যাটটা 2013 বিক্রি করে দিয়েছি। হ্যাঁ। তো ওগুলো ঠিক মাইগ্রেশন না। আর আমি যখন প্রথম ইউকেতে যাই, ওইরকম বোধহয় অনেকেই করে, মরিশাসে আমি গভর্নমেন্ট চাকরি করতাম, ওটা তো 9টা থেকে 4টে, কিন্তু ওখানকার গভর্নমেন্ট হচ্ছে এরকম যে তোমাকে 3টের সময় বের করে দেবে। আচ্ছা, মানে যারা পিয়ন বা যারা ক্লিনার্স ওদেরও 4টেতে ছুটি। আচ্ছা। তো এসে তোর সামনে ডেস্ক কেমন ঝাড়বে তুই আর বসতে পারবি না, কেন কি ওদেরকে 4টে দেবে, তুই ওদেরকে বাইরে গিয়ে দাঁড়াতে হবে। তো এই গল্প করতে করতে আমার 4টের মধ্যে, 4টের আগে বেরোতে চাইতাম না, হুম। এই চলে যাবে। এবার প্রচুর সময় হতে গেল, সময় কি করবো। তো তখন আমি ঠিক করলাম যে আমাদের একটা এক্সাম হয় ওয়ার্ল্ড ওয়াইড চার্টারশিপ, আমি এই পরীক্ষাটা দেবো। এই পরীক্ষাটা দেওয়ার জন্য কিন্তু আমি ইউকে গেছিলাম, যে এটা দেব। এই পরীক্ষাটার পাস রেট হচ্ছে 23%। তো আমি দেবো, প্রথমবার দেবো, ফেল করলে আরেকবার দেবো, যে দুবারই ফেল করি তাহলে আর দেবো না। আর যদি পাস করি, আমার টার্গেট ছিল আমি ব্যাঙ্গালোর, বা তখন ব্যাঙ্গালোর গুরগাঁও ডেভেলপ করে গেছে, এরকম জায়গায় আসবো। ওই কোয়ালিফিকেশনে ইন্ডিয়ান স্যালারি, ফ্যান্টাস্টিক ব্যাপার আর কি, বুঝেছেন। তো এটা টার্গেট ছিল। পাস করেছি, পাস করার পরে ঠিক আছে, 2 বছর এখনো আছে, 2 বছর ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছি। ছেলে স্কুলে যাচ্ছে, ছেলে খুব এনজয় করছে, ছেলে সুইমিং করছে, ছেলে ফুটবল খেলছে। ওই যে থেকে গেলাম, তারপরে লোভ হয়ে গেল আমাকে যদি থাকতে হয় তাহলে আমাকে তো আইল্যান্ডটা, মানে ওখানে ইনডেফিনিট লিভ, ওইটাকে নিতে হবে। ব্যাস, ওই মেন্টালিটিটা সরে গেল। আবার বম্বে যাবো, ঠিক আছে, তার থেকে এখানেই আমি একটা বাড়ি কিনে নিই, বম্বের ফ্ল্যাটটা বিক্রি করে দিই। আচ্ছা, দ্যাটস হাউ ইট স্টেড দেয়ার। একটু ভারী ভারী কথা হচ্ছে। তো বেসিক্যালি আমাদের স্কুল জীবনের একটুখানি গল্পে আবার ফিরে আসি। সেটা হলো গিয়ে টিফিন পিরিয়ডে আমরা একটা অদ্ভুত জিনিস করতাম। প্রথম প্রথম তো খেলাধুলো হতো, তারপরে যখন ক্লাস 7 অনওয়ার্ডস অর্ণব গান গাইতো আর আমি বেঞ্চ বাজাতাম। মানে এটা গোটা স্কুলে মোটামুটি চালু হয়ে গিয়েছিল আর কি। আরো একজন বন্ধু ছিল পড়লো, তো অর্ণব ছিল আমাদের কিশোর কবি। তো এই যে আমাদের দুজনের যে সঙ্গত, ওর গান আমার বেঞ্চ বাজানো, তখন বেঞ্চ না, কতগুলো বই নিয়ে তার মধ্যে আবার বিটসের আওয়াজ গুলো হতো আর কি। তো সেই জায়গাটা একবার ফিরে আসতে চাইছি, যদিও এখানে বেঞ্চ নেই এখন। তো অর্ণবকে বলবো আমাদের এই 50 বছরের যে বন্ধুত্ব, সেটাকে কোন গান দিয়ে সেলিব্রেট করা যায়? বন্ধু, আমাদের বন্ধুত্বের একটাই গান, তুইও জানিস এটা খুব ভালো যে করে। দোস্তি না, ধনু ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এটা আমাদের প্লেয়ার ছিল, অসাধারণ। আমার মানে ওই গানটা এত ভালো লাগতো, অসাধারণ লাগতো। আর পুরো স্কুল জুড়ে কিন্তু গান কিন্তু একটা সুরে হতো,
একদম। সবার যে সুর আমরা খুব লাগবে, ভালো কোরাস শিল্পী ছিলাম বল, হ্যাঁ মানে পুরো বিল্ডিং এ ওই উপরে পুরো বিল্ডিং 5, 6, 7 এদিকে 8 থেকে 12 কি করে হতো ভগবান ও জানে। মাই গড, মানে দুটো একটা মাঠের ওপারে একটা বিল্ডিং হ্যাঁ। এপারে একটা বিল্ডিং, পুরো অঞ্চল জুড়ে একটা কোরাস। আর ওটা মনে হচ্ছে ইট ইজ নট ক্যাওস কোরাস, Yes. যদি তোর ফেস আচ্ছা, লাগে। এইরকম এই যে প্রেয়ার এরকম ইংল্যান্ডের স্কুলগুলোতে হয় হয় না? হ্যাঁ। মানে সব দেশেই আছে হ্যাঁ, তার ওখানে মানে। তো প্রেয়ার তো হবে, প্রেয়ারটা কি জিনিস, প্রেয়ারটা ইট ব্রিংস ফোকাস। হুম। ওই জন্যই বোধহয় প্রেয়ারটা ওই জন্য করানো হয়। প্রেয়ারটা করে। মানে Right. আমরা আগে পিট্টু খেললাম, ফুটবল খেললাম, ঘেমে গেলাম, এলাম, হুম। প্রেয়ারটা করে তোর মনটাকে ফোকাস ওইখানটাতে কনসেন্ট্রেট। হ্যাঁ। এবার আসবেন পণ্ডিত স্যার, বেড টেপ নিয়ে রেডি হয়ে যাও। Let's start that day. হ্যাঁ। তো আরেকটা জায়গায় মানে আরেকটা বিষয় ঢোকার আগে আমার মনে হয় একটু গান হোক, মানে আমাদের 50 বছরের সেলিব্রেশনের একটা গান। এত বৃষ্টি পড়ছে, বৃষ্টি গান করি, হ্যাঁ। হিন্দি গান করি। হ্যাঁ হ্যাঁ, जब घुंघरू सी बजती है बूंदे और माह हमारे पलके न मूंदे, कैसे देखे सपने नयन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन, रिम झिम गिर सावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन, रिम झिम गिर सावन। क्या बात, क्या बात। সকাল থেকে যে বৃষ্টি দেখছি এটাই মনে পড়ে গেল। একদম একদম। শুধু এইটা তোর মনে পড়ে গেল, আমার অন্য একটা জিজ্ঞাসা মনে পড়ছে তোর কাছে। আচ্ছা অর্ণব, এই 50 বছরে আমরা কি হারিয়েছি বলতে পারবি? 50 বছরে হারিয়েছি, আমার মনে হয় মাঠ হারিয়ে গেছে, এটা মোবাইল ফোন আসার পরে। মানে আগে বন্ধুদের সাথে খেলার জন্য মার খেতাম, বাড়িতে এসে খেলে ফিরেছি বার, কম মার খেয়েছি। 6টায় বাড়ি ঢুকতে হবে, হ্যাঁ মার, সকালে 10টার আগে বেরোতে পারবে না। আমার এখনো মনে আছে। বাবা মার কথা ছেড়ে দে, স্কুলের টিচাররা দেখতে আসবে 6টার পরে কোথায় গেছে। হ্যাঁ, রাস্তায় ধরলে কি করছিস। এটা এটা আমরা পরে যেখানে থাকতাম না কোয়ার্টারে, পাড়ার কাকু টাকুরা তারাও কিন্তু এরকম কন্ট্রোল করতো, ওরা এখানে কেন দাঁড়িয়ে আছে। তো ওই জিনিসটা বোধহয় আমি যখন দেখি ওটা বোধহয় মিস আউট হয়ে গেছে। এবং আমরা আর কি, আমাদের কাছে বুলিংটা কোনো ব্যাপার না, আমরা ওই যেহেতু সবাই একসাথে উঠেছি না, কেউ একটা ছোট কথা বললে আমাদের অভিমান হয় না। এক্স্যাক্ট এই কারণে মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যদেরও বলছি যারা শুনছে, যে আমাদের সময় কি র্যাগিং হয়তো আরো ভয়ঙ্কর ছিল, কিন্তু এত সুইসাইডিয়াল এপিসোড ছিল না। আর আমরা ওগুলোকে মোকাবেলা করতাম, আমরাও উই বিকাম পার্ট অফ ইট। ইয়েস ইয়েস, মানে তুইও র্যাগ হয়েছিস, আমিও র্যাগিং করেছি। হ্যাঁ, আমাকেও, আমিও এক্সেলারি জামশেদপুরে যেমন র্যাগ হয়েছি, আমাকেও র্যাগিং করতে হয়েছে, করেছি। মজার ছিল, সাইন্টিফিক ছিল, ভীষণ ফানি ছিল ব্যাপারটা। কারণ আমি বলছি ফানি ছিল, কিন্তু আমাদের ফানি লাগতো কেন বলতো, আমরা ভাবিতেই বড় হয়েছি তো। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে। কিন্তু এখনকার কেউ, আমি জানি না তোর ছেলেও ডেফিনেটলি কিভাবে মানুষ হয়েছে ওখানটাতে, আমার মেয়েও একই রকম ভাবে, কিন্তু যখন লন্ডনে গেল, তুই তোর গোটা বিষয়টাই জানিস, ও কিন্তু কারোর সঙ্গে রুম শেয়ার করতে চাইছে না, ও কিন্তু সিঙ্গেল থাকতে চাইছে, খুব বেশি হলে একটা পেয়ার, রাইট? তো আমরা যেমন মেসে, মানে মেস ক্যাপ্টেন ছিল, সবাই মিলে একসঙ্গে খাবে, মানে আমরা একা থাকতেই পারবো না। না না, আমার সিঙ্গাপুরে মনে আছে, ধর এরকমই একটা ফ্ল্যাট, আমরা 4 জন একসাথে থাকতাম, এবং আমরা খাওয়া বানিয়ে, ধর আমার ডিজাইনে কাজ বলে আমি তাড়াতাড়ি চলে আসতাম, দুটো ছেলে সাইটে কাজ করতে বলে ওরা লেট আসতো। তা আমরা ঠিক এক্স্যাক্টলি এরকম ছিল, 2 জন এই ঘরে 2 জন ওই ঘরে থাকতাম।
আমরা খাওয়াটা বানিয়ে বসে থাকতাম, ওরা এসে চান করতো, একসাথে খেতাম। রাইট রাইট। আবার অনেক সময় লেট, কারো যদি লেট হয় ফোন করে বলতো তোরা খেয়ে নে, আমার আসতে আধ ঘন্টা 1 ঘন্টা হয়তো সাইড থেকে রিলিজ হয়নি। মানে ফ্যামিলির মতো হয়ে যায়, একজন চিন্তা করছে আরেকজন আসেনি। এক্স্যাক্টলি সো। আমি জানি না এই সময় বোধহয় এই বিষয়টা নিয়ে ভীষণ ভাবে, এটা অবশ্য আমাদের বাবা মায়েরই দোষ হয়ে গেছে বোধহয়। যে আজকে আমরা ওদেরকে বলি ঠিকই, এই যাবেটা কোথায়, হ্যাঁ তুই এখানেই দেখ না বাচ্চাগুলো খেলতে যাবে কোথায়। সেটাই। হ্যাঁ, আর আমরা মানে স্কুল থেকে ব্যাগ রেখে, স্কুল থেকে ব্যাগ ছেড়ে দে অর্ণব, আমরা স্কুল থেকে রাস্তা দিয়ে বাড়ি ফিরছি, ওই রাস্তার মধ্যে ঢিল পেয়েছি হ্যাঁ অথবা বাতাবি লেবু পেয়েছি, ওইটাকে মারতে 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 আমাদের জন্য রিক্সা যেতে পারে না, সাইকেল যেতে পারে না, বাইক তখন খুবই কম। হ্যাঁ, তার আমার গোটা গোটা পরিসরটা ছিল এটা আমাদের। একটা বিরাট বড় চেঞ্জ হয়ে গেছে। কোথায় সেইটা এখন? তো পেছনে লাগা তো ছেড়েই দে, চলেই গেছে। এখন করতে পারবি না, এখন অভিমান হয়ে যাবে তাদের, মানে হ্যাঁ। কমপ্লেন হয়ে যাবে তোর কাছে। হ্যাঁ সেটাই। তো আচ্ছা, আমরা হারানো গল্প করছি, এই 50 বছরে খানিক তো বিচ্ছিন্নতাবাদ আমাদের মধ্যে গ্রাস করেছে, কারণ বছরে তুই 1বার বা 2বার, যেখানটাতে আমরা দিনে 3বার দেখা না হলে ঠিক হজম হতো না, সেখানে বছরে 1বার বা 2বার, তবু তার মধ্যে দাঁড়িয়ে কি পেয়েছি বলে তোর মনে হয়? পয়সা ছাড়া। হ্যাঁ, লঙ্গিংটা রিয়েলাইজ করতে পেরেছি যে ওই ছেলেগুলো নেই। অনেক সময় ধর শুক্রবার দিন অফিস থেকে এসে আমরা করি কি, তুই দেখেছি হয়তো, আমরা বাজারটা করে নিই, উইকের বাজারটা করে নিই, করে এই যে বসলাম ঘরে, এটা যদি এখানে থাকতাম আড্ডা মারতে বেরোতাম, সে হয়তো আজকাল দিনে হয়তো চায়ের থেকে হয়তো খুব কম লোকই বসে হয়তো বাড়িতে, কারো বাড়িতে, ওই জিনিসটা মিস করি। এন্ড দ্যাট ইজ দ্য ক্রেভিং। এসে আমি আসছি, তোরা আছিস, কবে আছিস জানা। হ্যাঁ, ওই ক্রেভিং ইজ লাইক কিন্তু ওখানে তো শুনেছি তোদের উইকেন্ড গেট টুগেদার ইত্যাদি এগুলো হয়, কিন্তু যেভাবে আমরা গেট টুগেদারটা গত উইকে করেছি, ওটা তো ওখানে করতে পারবো না। ওটা ওখানে করতে পারবো না। ওখানে এই আমি তোর মানে এমন ভাবে গেট টুগেদার যার ছবি পর্যন্ত দিতে পারছি না। আজকে যদি রেকর্ডিং না হতো, তাহলে আমি আর তুই কিভাবে বসতাম? তো ওইখানেও সেইভাবেই এই বিষয়টা আমি ওখানে তোর ওখানে গিয়েও দেখেছি আর কি, যে তোর মধ্যে একটা ওই বাঙালিদের মধ্যে একটা কালচারাল যে একটা রেভলিউশন বা রেনেসা, সেটা জাগ্রত করার একটা তুই ভূমিকা নিয়েছিস। এবং যতটুকু আমি তো জানি যে ওখানে একটা কালচারালি তুই ওটা 18th সেঞ্চুরি রেনেসা বলে কিছুটা সংগঠন তৈরি করেছিস। মূলত এই সংগঠনটা আমি জানতে চাইছি এবং জানাতে চাইছি তোর মাধ্যমে, এরকম একটা বিপ্লব ঘটিয়েছিস ওখানটাতে, যে এই বিষয়টা কি 18th সেঞ্চুরি রেনেসা, এই বিষয়টা নিয়ে তোরা কি কাজকর্ম করছিস এবং তোদের মিশন এবং ভিশনটা কি? আচ্ছা, 19th সেঞ্চুরি, সরি 19th সেঞ্চুরি। হ্যাঁ, এটা কিন্তু সংগঠন নয়, সংগঠনটা আমি ইচ্ছা করে করিনি। কেন কি, সংগঠন করলেই বিদেশে বা যে কোনো জায়গায়, তুই জানিস তো, মানে সংগঠন করলে দুটো সংগঠন হয়ে যাবে, 2 থেকে 4টে সংগঠন। এটা হচ্ছে, আর বিশেষ করে বাঙালিদের মধ্যে করে, হ্যাঁ আমি ওদিকে যাবো না, এই সব জায়গাতেই হয়। তো এটা আমি করেছি ইন্ডিপেন্ডেন্টলি, বাট প্রজেক্ট ওয়াইড উই কাম টুগেদার, উই ডিসপার্স। ওকে, ধর গানের প্রোগ্রাম হচ্ছে, তো যারা গানটাকে ভালোবাসে, গানের, দে উইল কাম টুগেদার, প্রোগ্রাম উইল বি ডেলিভার্ড এন্ড উইল ডিসপার্স। ওকে, আচ্ছা। কালকে যদি নাটক, মানে ইস্যু ভিত্তিক, কালকে যদি নাটকের প্রোগ্রাম হয়, আমি তাদের কাছেই যাব যারা নাটকটা ভালোবাসে, বোঝে এবং দে ওয়ান্ট টু ম্যানেজ, ডেলিভার, হয়ে যাবে এন্ড দে উইল ডিসপার্স। ওকে, তো এইভাবেই করা। এই জন্য এটাকে যদি বলা হয় যে আমরা 5 জন আছি, 10 জন আছি, না তাই নয়। যেমন সৌনক চট্টোপাধ্যায় গেলেন, ওনার রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রামটা হলো, দেয়ার ওয়্যার helping hands, some organized also, and that's it. We said thank you. Okay, আচ্ছা। এবার আবার নতুন একটা প্রজেক্ট হচ্ছে, এখন এই প্রজেক্টে আমার খুব
হাইলি স্কিলড ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দরকার। ওকে। তো ওদেরকে নিয়ে সংগঠনটা তৈরি হবে, 1.5 বছরের প্রজেক্ট হয়ে যাবে, and they are all professional, they perform themselves. তো ধর এই সিনেমাটা হয়ে গেলে এবার ওরা অন্য কোনো প্রোডাকশনের সিনেমা করবে, সেরকমই পারফর্ম করবে, শেষ। and everything is contractual. তাহলে এইখানটাতে এই 19th সেঞ্চুরি রেনেসাঁ ব্যাপারটা একটা বিপ্লব একটা নাম এরকম থাকে না, এটা হচ্ছে আমি ওই সাবজেক্ট গুলোকেই টার্গেট করব বা করি। কোন সাবজেক্ট? এই ধর রবীন্দ্রনাথ বল, বঙ্কিমচন্দ্র বল, ওকে, এদের যে সাবজেক্ট গুলো, ওকে, এগুলোকেই টার্গেট করে মঞ্চস্থ করা। ওকে, ওকে। এবার আজকের দিনে কি কবি নেই বা আজকের দিনে লেখক নেই? সব আছে, দুর্দান্ত আছে, গানও দুর্দান্ত আছে, সবই আছে। সেটা একটা দিক, সেটা যাদের ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু এই ব্যানারে ওইগুলোকেই করা, এবং এমন এমন গল্প আছে না, মানে কালোজয়ী আর কি, মানে কি বলবো, আজকের সোসাইটিতে বা আজকের শুধু নট অনলি সোসাইটিতে, আজকের অ্যাডমিনিস্ট্রেশনে, গভর্নমেন্ট লেভেলে অ্যাডমিনিস্ট্রেশন ওগুলো প্রযোজ্য, এবং আমরা চোখে দেখতে পাই। আর এটা তো পড়েছি ওখানে। হ্যাঁ, এই ধর আমি তোকে বলেছি কিছুদিন আগে তাসের দেশে একটা ওয়ার্ড আছে, ওই রাজা জিজ্ঞেস করছে প্রিন্সকে, তুমি এখানে কি করতে এসছো? একটা ওয়ার্ড, উৎপাত। হ্যাঁ, মানে পুরো গল্পটাকেই বানিয়ে দিল। ওই এসছে উৎপাত, না অনেকে উৎপাত করতে পারে। হ্যাঁ, এবং আজকের সঙ্গে যে ধর কি ছিল, এটা ককরোচ পার্টি। হ্যাঁ, সেটা এখন কেমন ভাবে হয়েছে, কিভাবে হয়েছে সেদিকে যাচ্ছি না, বা তার পরে কি হচ্ছে সেদিকে যাচ্ছি না, কিন্তু এই যে আশাটা উৎপাত করেছে, তো নিটে প্রবলেম হয়েছে এবং দেশব্যাপী উৎপাত হয়েছে। তার থেকে উৎখাত হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো তখন লিখে গেছে, হ্যাঁ, সেগুলো আজকেও প্রযোজ্য। সেটা তো তুই রক্তকরবী দেখ না, ওটা দুর্ধর্ষ। রক্তকরবী দেখ না, আজও প্রযোজ্য। সেই রাজা আজও আছে। হ্যাঁ, একই জিনিস। এবং সে রাজা আছে কিনা কেউ জানে না, কে করছে। মানে আমরা যাকে রাজা দেখি তারা হয়তো বানানো রাজা। আমি যেমন একজন রাজা, তাকে নাকি বানানো হয়েছিল একজনকে শেষ করার জন্য। সে রাজা, কিন্তু তার অরেটরি স্কিল দুর্দান্ত ছিল, একটা বিরাট বড় দেশে তাকে রাজা বানানো হয়েছিল তার সারনেমটা ইউজ করে একজনকে মারার জন্য। এটা যদি অন্য কোনো সারনেম থাকতো, তাকে যদি মারা হতো, তাহলে হয়তো পৃথিবীব্যাপী যুদ্ধ লেগে যেত। বুঝতে পারছিস কার কথা বলছি? তার সারনেমটা সে যখন বলছে, ওথ নিচ্ছে, সে পুরো নেমটা পড়েছে। So everyone knows his ancestry, and when he killed him, when he finished him, এটা মানে it became legal, not religious. তো এইখানে অন্য একটা কথা বল, এই যে আমরা বাঙালি সংস্কৃতি, ইন্ডিয়ান সংস্কৃতি, এই সমস্ত বলি, তো এই ধরনের সংস্কৃতি বিষয়টা ব্রিটিশদের মধ্যে কিরকম ভাবে আছে, থাকলে আমাদের মতন কি রিচ আছে ওদের এই যে ধর আমরা রবীন্দ্র জয়ন্তী করছি, ওরা কি শেক্সপিয়ার জয়ন্তী করে? ওদের ওখানে একটা ইউনিক ব্যাপার হচ্ছে, তো আমাদের এখানে যখন গান করে না, ইন্ডিয়ান আইডল দেখলি ছেলেগুলো দুর্ধর্ষ, মানে ভেরি ওয়েল ট্রেন্ড, ভেরি ওয়েল স্কিল্ড, কিন্তু ছেলেগুলো ওই ইন্ডিয়ান আইডল প্রোগ্রামে বা এখানে সারেগামা প্রোগ্রামে ওরা নকল গান করে, খুব সুন্দর করে গায়, গ্রামাটিক্যালি পারফেক্ট, কিন্তু ওগুলো সবই নকল গান, কেউ গেয়ে গেছে ওই গানটা করে। ওখানে যত মানে কপি সিঙ্গার, হ্যাঁ, ওখানে যত সিঙ্গার যারা ওঠে, এড শেরিন বল বা এই মেয়েটা যে বন্ডের গানগুলো গায়, এরা সবাই ওরা নিজেরা গান কম্পোজ করে সেই গানটা গায়, লাইক মাইকেল জ্যাকসন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানকার সাথে ওখানকার তফাৎ। তো শেক্সপিয়ার তো আছেই, সবাই আছে, ওরা সব ওই গল্পও হয়, কিন্তু ওখানে যত মিউজিক্যাল যত অনেকগুলোই ওরা নিজেরা লিখে ওটা করে।
and that can be social issue, that can be a political issue, or that can just be a fantasy. মানে এইরকমটা নয়, ধর বা কেউ একজন গান লিখছে, কেউ সুর দিচ্ছে, কেউ একজন গাইছে, সেটা গ্রুপে হয়। ট্রায়াঙ্গেল বিষয়টা বিটলস কে ধর, বিটলস, হ্যাঁ এটা গ্রুপেও হয়। হুম। আবার আর বিটলস তো একটা ব্যান্ড, হ্যাঁ কিন্তু ওরাই লিখতো তো, ওরাই লিখতো, সেটা তো সব ব্যান্ড ওদের, সব ওদের। হ্যাঁ। তেমনি না, আমি সেরকম নয়, ধর এখানে পুলক বন্দ্যোপাধ্যায় গান লিখছেন, গৌরী প্রসন্ন মজুমদার সুর দিচ্ছেন, মান্না দে গাইছেন, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল সেটা ওখানে মেইনটেইন সেটা হয়। সেটা হয়, সেটা হয় কেন কি ওই যেরকম বিভিন্ন প্রোডাকশন হাউস আছে, তারা ধর এড শিরিং গাইছে, তো এড শিরিং স্পট করলো যে পপুলার, এই যদি গানটা গায় তাহলে ওর সেল হবে, হুম। এবং ওরও ধরা আছে যারা ভালো লেখে, আচ্ছা, সেটা হয়। ওকে, কিন্তু ওখানে টপ অফ দ্য চার্ট প্রোগ্রাম সব ইন্ডিজিনিয়াস। ওকে, ওখানে রোজ কপি গান করে, হুম। সে কিন্তু ওখানে চার্টে উঠতে পারবে না। পারবে। এটাই এটাই এই জন্য ওখানে যদি আমি ওই লিডস প্লে হাউসে যাই, ওখানে যা নাটক হয় বা মঞ্চস্থ হয়, আমি যেমন, ওরা করে কি, ওরা পুরো ইউকে তে বা ইউরোপে যায় একটা গ্রুপ, তো ওরা যেই শহরে আসে, হুম। কিছু কিছু সিনে ওই শহরের লোকজনকে নেয়, ওকে, তাতে কি হয়, পাবলিসিটিও হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তো আমি ওখানে একটা ফ্রি রোল পেয়েছিলাম। আচ্ছা, 4 দিন রিহার্সাল করে, যে শুধু সিনটা বলে দিয়েছে কোত্থেকে যাবে, কি কথা বলবে, আচ্ছা, ওই কথা বলে আবার আসবে, এবং যে 4 দিন রিহার্সাল হয়েছে। 4 দিন রিহার্সাল। ওকে, এবার তোর মুভমেন্ট কখন হবে, সাইড স্ক্রিনে লাইট ফ্ল্যাশ করবে, তখন তুই যাবি আর কি। Oh কেন my কি, তুই God, তো great. আগে তো তুই তো ইয়েগুলো জানিস না, ডায়লগ গুলো জানিস না। আচ্ছা, 6 জন প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, Okay. তারাই পুরো করছে। হুম, এবার তোর মুভমেন্টটা, মানে একটা বারে একটা মহিলা, হুম, তার খুব ট্রাবল লাইফ, তার দুটো মেয়ে একদম ইয়ে হয়ে গেছে, হুম। তো সেখানে আমি হচ্ছি বারে গেছি অ্যাজ এ ভিজিটার। আমার মতো একটা সিনে 8 জন লোকাল ভিজিটার, ওকে, আমাদের নিজেদের টেবিলে বসে আমরা গল্প করছি। এবার মাঝে মধ্যে একটা দুটো কথা, হুম। ওই কথাটা, ওই যে যাবো বারে গিয়ে বার ওনারের সাথে কথা বলবো, ওই মুভমেন্টটাকে, পিছনে কখন ডায়লগ শেষ হবে আমি যাবো, সেটা সম্ভব না তো। হুম। ওই এমন ভাবে বসানো, সাইড স্ক্রিনে গ্রিন লাইটটা টিক 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 করবে, হুম। আমাকে তখন যেতে হবে। আচ্ছা, আচ্ছা, ওটাই তোর কিউ লাইন। ওইটা কিউ। অসাধারণ ঘটনা মনে পড়লো। আমি যে প্রফেশনাল থিয়েটার গ্রুপে আছি, রঙ্গপথ, তো আমাদের এখন প্রচারও হয়ে যাচ্ছে এটার মাধ্যমে। আমাদের নোনা জল বলে মোহিত চট্টোপাধ্যায়ের নোনা জল নাটক, সেটা মঞ্চস্থ করছি গোটা বাংলায়, তবে যেখানে যেখানে কলস থাকে, শিলিগুড়ি বল, বর্ধমান, দুর্গাপুর, হোয়াটএভার। যখন আমরা আপকান্ট্রিতে যাচ্ছি করতে, আমার একটা বাচ্চার রোল আছে 2 মিনিটের, ঠিক আছে, আর একটা ক্রিকেট খেলার সিন, ওরকম আর কি, একটা বাচ্চার রোল আছে। বাচ্চাটা হতে হবে ম্যাক্স টু ম্যাক্স 7 থেকে 8 বছর, তার বেশি হলে হবে। আমরা ওইখানটাতে গিয়ে বাচ্চাটাকে নিয়ে নিচ্ছি, যেখানে যাচ্ছি, কিছু তো জানা পরিচিত সবারই থাকে, ওইখানে বাচ্চাটাকে নিয়ে নিচ্ছি। এবার বাচ্চাটাকে নিয়ে নেওয়ার ফলে কি হচ্ছে, ওই বাড়ির লোক তো আছেই, ওই বাচ্চাটার জন্য পাড়া প্রতিবেশী পর্যন্ত চলে আসে। হ্যাঁ, আমি যে হ্যাঁ, সোনক চট্টোপাধ্যায় প্রোগ্রামটা করলাম না, তো কমিউনিটি ইনভলভমেন্টটা, যেমন দুটো গ্রুপ, একটা গ্রুপ আর একজন ভদ্রমহিলা সেলফ দুটো গানে পারফর্ম করেছে। হুম, এই যে ইনভলভমেন্টটা হয়, এন্ড দে ফিল, এবং তারা এখন আমাকে আবার তো এই পরের প্রোগ্রামটা কবে, হুম, হুম, হ্যাঁ, তো পরের প্রোগ্রামটা হয়তো সিমিলার প্রোগ্রাম হবে না, অন্যরকম প্রোগ্রাম হবে, বাট ওখানেও কিছু গ্রুপ, তোকে যে বললাম, কিছু গ্রুপ দে আর a bit more professional, হ্যাঁ, and they will deliver it, they will curate. সোনক চট্টোপাধ্যায় নিজেই গান করবেন, তো ওখানে তো কিছু করার কিছু নেই, আমরা দর্শক বা শ্রোতা। কিন্তু এটাতে যারা করবে তারা হয়তো 6 মাস রিহার্সাল দেবে, এবং পারফেকশনে আনবে। আমি জানি তারা পারফেকশন ছাড়া স্টেজে উঠবে না, এবং তাদের সবার এক একজনের ইমোশন আছে, সলিড ইমোশন আছে, তো কিন্তু সেটাও কমিউনিটি ইনভলভমেন্ট। এইভাবেই কাজটা করলে কি হয়, যে মানে এই ধরনের বড় বড় নাম এখানে কিন্তু আমরা অত সহজে ইনভলভ হতে পারি না, ওখানে এই অ্যাডভান্টেজটা পাওয়া যায়। তারা ওখানে গেলে তারাও খুব অমায়িক হয়ে যান, তারা অ্যাক্সেসিবল হন আমাদের কাছে,
ওয়াই নট ডু দ্যাট। গানের মহলে যাতায়াত শুরু হয় পৌলমীর জন্য, হুম। উচ্চ মহলে। সেখানে ওরা চিনতে থাকে। ঘটনা প্রসঙ্গে বলে রাখি, অর্ণবের বউ পৌলমী চক্রবর্তী। পৌলমী ওইখানের একজন প্রতিষ্ঠিত রাগ সঙ্গীত শিল্পী। ইভেন অনিডারীয় বন্ধুরা সোসাইটিতে পৌলমী এবং অর্ণব একদম লন্ডন থেকে, যখন কোভিড এর টাইম ছিল ওই সময় ওরা আমাদের এখানে প্রোগ্রামও করেছে। এবং জন্মলগ্ন থেকে অর্ণব এবং পৌলমী অনিডারীয় বন্ধুরা সোসাইটির সদস্য ইনফ্যাক্ট। তো পৌলমীর ওখানে স্কুলও রয়েছে, পৌলমী ওখানে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল সঙ্গীত ওখানে শেখায়। তো অনেক উচ্চমানের শিল্পী পৌলমী। তো হ্যাঁ, পৌলমীর কথা। তখন এই পৌলমী যখন পারফর্ম করে, প্রফেশনালি অর্গানাইজ পারফরমেন্স, আমি যাই, ওকে শুধু নিয়ে যাওয়া কাজ। হ্যাঁ, তারপরে বসে প্রোগ্রাম দেখে আমরা হোটেলে খেয়ে বাড়িতে আসি। এবার যখন ও লোকাল প্রোগ্রাম করতে যাচ্ছে, সেই ধরনের ফেসিলিটি বা সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকে না, এটা এক্সপেক্টেডও না কেউ করতে পারবে। বাট ওর আইডেন্টিটি তো মেনটেন করতে হবে। তুমি একটা জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছ, মিউজিক বাজছে না, শুনতে পাচ্ছ না, ফিডব্যাক পাচ্ছ না। হ্যাঁ, তো ও সেরকম গান হলে লোকে বলবে এটা কি গান করে, এটা আমিও পারি। তখন আমি হয়ে গেলাম কি, আমি সাউন্ড দিকে নজর দিলাম। একদম কি করে গানের সাউন্ড করতে হয়। আমার কাছে মেশিন আছে, স্পিকার আছে, হ্যাঁ, মনিটর আছে, মাইক আছে, কিরকম মাইক চাই। তো এতে আমি ওর সাথে অ্যাটাচ হয়ে গেলাম। হ্যাঁ, যে লোকাল প্রোগ্রামে ওর সাউন্ডটা আমি করে দিই। প্রফেশনাল প্রোগ্রামে বেটার পিপল, ওদের ইনফ্রাস্ট্রাকচারে আলাদা কিছু করার দরকার নেই। তো এই যে একটা অ্যাট্রাকশন হলো, ইনভলভমেন্ট হলো। তারপরে আমি একটা জায়গায় একজন ভদ্রলোক আমাকে নাটক জন্য ডাকতেন, আমি করতাম। এবং নাটকটা যেহেতু ধর 150-200 লোক হয়, 200 মানে লট অফ পিপল, 150 ইজ ভেরি গুড, 100 ঠিক আছে, একটু বিক্রি হলো। এটা হচ্ছে আমাদের ওখানে টিকিট সেলের রেঞ্জ। তখন ওই নাটকগুলো করতাম। যেমন আমার ফেভারিট হচ্ছে বাদল সরকার। সেটা কিছুটা হচ্ছে বাদল সরকার যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার ছিল, বুঝছো। তো ওই নাটকগুলো করার পরে কি করে একটা নাটক মঞ্চস্থ করতে হয়, কি করে একটা পুরো প্রোগ্রাম মঞ্চস্থ করতে হয়, কি কি দরকার, রিসোর্সেস কি কি দরকার, ফ্যাসিলিটি, আমি ওগুলোকে নজর করেছি। করে করে দ্যাট ইজ লাইক এ মাই লার্নিং পাথওয়েজ, যে প্রোগ্রামটা নামাতে কি করে হয়। তো এগুলো মনে চিরকালই ছিল। কিন্তু ধর ছেলের পড়াশোনা আছে, নিজের কাজ আছে, এগুলোর জন্য কতটা হয়। কিন্তু কাউকে নামাতে হবে, ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স। ডেফিনেটলি তুই গান দিয়ে শুরু, ওই গানের শুরুটা একটুখানি শুনি। মানে প্রথম গান অর্ণব চক্রবর্তীকে। আমি ওখানে গান খুব কম গাই। এই কারণে পৌলমী যেখানে গান করে না, ওইখানে তোর গান, ওইখানে শুধু এক তো চলবে না, the difference is lot. হ্যাঁ, তো এই জন্য আমি গান খুব কম গাই। হ্যাঁ, তখন কি হলো, একটা বাড়ির প্রোগ্রামে বা একটা পাড়ার প্রোগ্রামে একটা ডুয়েট গাও তোমরা দুজন। হ্যাঁ, তখন গিয়ে দিই ফাঁকে একটা। হ্যাঁ, ওই গানটা বেশি করে আমি মাঝখানে একটুখানি করে দিই। এবং এমনও হয়েছে একটা প্রোগ্রামে, ধর একটা আছে না, ওই সিনেমাটা করেছিল যিশু সেনগুপ্ত, ভাওয়াল রাজার যে এটা, সন্ন্যাসী রাজা। হ্যাঁ, ওতে একটা গান আছে। গানটা গেয়েই তুই বল। গানটা ভুলে গেছি, আমার মনে পড়ছে না, দাঁড়া। সমারোহে এসো হে পরম প্রিয়, এসো হে, এই গানটা। হ্যাঁ, তো এই গানটায় ছেলেদের গলার যে জায়গাটা আছে, সেখানে আকার আছে, সরগম আছে, তারানা আছে, এসব আছে। ওগুলো তো আমার দ্বারা হবে না। আমি আর পৌলমী কি করেছি, অল্টারনেট করে নিয়েছিলাম। ও ছেলেদেরটা গিয়েছিল, এই মেয়েদেরটা গিয়েছিলাম। লোকজন বুঝতে পারেনি, সবাই বললো অর্ণব কি ভালো গেয়েছে। কিন্তু অর্ণব কিন্তু, আর ওর সাথে গান গাওয়ার সুবিধাটা হচ্ছে তোর স্কেল বা ধরা ছাড়াটা ও করে, তুমি জাস্ট ফলো করে যাও। আচ্ছা, না এমনি ওখানে কিশোর কুমার গাইছিস না? না, আমার ওই যে বললাম, কিশোর কুমারটা হচ্ছে আমার নিজের, ওটা গাড়ি চালাতে চালাতে গান করতে করতে। কিন্তু আমার ওই কপি প্রোগ্রাম করে হাততালি পুরোটাতে আমার ঠিক মজা লাগে না। তুই যে এখন তো রবীন্দ্রসঙ্গীত শিখছিস, সৌনকের কাছেই শিখছিস। হ্যাঁ, তো এই এখন এই সময়টায়
রবীন্দ্রনাথকে জানতে চাওয়া জন্য শেখা, না রবীন্দ্রসঙ্গীতটার মধ্যে তুই যাপন করবি বলে শেখা? মানে কোনটা, রবীন্দ্রনাথকে জানার আগ্রহ না যাপনের আগ্রহ, কোনটা? দুটো লোক, রবীন্দ্রনাথ একা না, রবীন্দ্রনাথ আর স্বামী বিবেকানন্দ। আচ্ছা, এই মানে সেরা বাঙালি কে রে তোর মতো? সেরা বাঙালি, এটা স্বামী বিবেকানন্দ বলেছে। একজন রবীন্দ্রনাথের কাছে গেছিল, সে আধ্যাত্মিক অনুভূতি করতে চায়। সে বলছে তুমি ওই নরেন আছে, নরেনের কাছে যাও, ও এসব করায়। ও গেছে ওখানে, ওকে বলেছে আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আমি আধ্যাত্মিক অনুভূতি চাই, আপনি কি করে এটা করেন আমাকে শিখিয়ে দিন। তুমি কি করতে চাও, তোমার কে আছে, তো সংসারে থাকবে টানাপোড়েনের সংসার আছে, সবই আছে, তার মধ্যে ওর এই টেনাসিটিটা আছে। সব শুনে ও বলেছে তুমি যদি সংসারের থেকে আধ্যাত্মিক অনুভূতি করতে চাও আমার কাছে এসো না, রবীন্দ্রনাথের কাছে। এটা গ্রেট। তো এখন এদের মধ্যে সেরা কেউই না, দুজনের দুটো পথ। হ্যাঁ, আর ওই রবীন্দ্রনাথ যখন পড়বির কথাটা, যদি তাই হয়, এই দুজন যে রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ, আর কোন নেতাজি সুভাষচন্দ্র বাদ দিয়ে এই তিনজনের পরে আর কাউকে সেরা বাঙালির মধ্যে টক্কর দিতে পারে বলে কেউ তোর মনে হয়? ও তো তখন তুই তো জানিস ছোটবেলায় এইগুলো নিয়ে আমি থাকতাম না, তো আমি তো এনসিসি করা এই করা ওতেই, ওই যে তখন ওইগুলো করিনি বলে এখন ইচ্ছে করে। হ্যাঁ, তবে আমি বলবো সেরা বাঙালি, অনেকে সত্যজিৎ রায়ও বলতে পারে, আমার মনে হয় সেরা বাঙালির পরিচিতি উত্তম কুমার। আমার কেন জানি না মানুষটাকে মনে হয়, না আমরা যদি ওই ট্রান্সে যদি যাই, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস, সেইখানে সেই জায়গায় দাঁড়িয়ে উত্তম কুমার বা উত্তম কুমারকে যদি, এটা কিন্তু কর্ম, তুই যদি কর্ম দেখিস, ওদের কর্মে ওখানে পৌঁছেছে না। হ্যাঁ, উত্তম কুমারের কিন্তু পরিচিতি, উত্তম কুমার হলো না কেন, আরেকটা রবীন্দ্রনাথ হয়েছেন। হ্যাঁ, তাহলে সুতরাং এটা হয় না তো। হ্যাঁ, এই জন্যই আমি বলছি হি ইজ ইউনিক। সৌরভ গাঙ্গুলি হতে পারে, রবীন্দ্রনাথ হবে না। তাহলে উত্তম কুমার হলো না কেন? আমরা একজন হিরোকে দেখে তার ধারে কাছে যেতে পারছে না, যে এটা ভালো করেছে, এও কিন্তু এটা ভালো করেছে, সেরকম বলতে পারছি না কেন? সো হি হ্যাজ সাম, সব কাজেই কিন্তু আধ্যাত্মিকতা আছে, নিজেকে চেনা যায়। উত্তম কুমার বিষয়টা হচ্ছে যে একটা বাঙালির আইকন বলতে পারি। সেরা বাঙালি ওইভাবে বলা যায়। হ্যাঁ, মানে পরিচিতি, আইকন, পরিচিতিটাকে দিয়ে, পরিচিতি যেমন সৌরভ গাঙ্গুলি একটা সময় দিয়েছে, একটা বিষয় আছে সেটা দিয়েছে, অস্ট্রেলিয়া গিয়ে বাঙালি বলে কিছু একটা বিষয় আছে সেটা দিয়েছে, তো সেইটা হতে পারে। সৌরভ গাঙ্গুলি বাঙালিকে রিপ্রেজেন্ট করেছে, বাট হি ওয়াজ ইন্ডিয়ান ক্যাপ্টেন। হ্যাঁ, মানে তুই এটাকে রাষ্ট্রদূত হিসেবে দেখতে। হ্যাঁ, কিন্তু উত্তম কুমার রাষ্ট্রদূত নয়, না, একেবারে বঙ্গ সন্তান। হ্যাঁ, বঙ্গ সন্তান। তো সেটাই তো, এই জায়গায় দাঁড়িয়ে এই যে তাহলে তুই বলছিস যে রবীন্দ্রনাথকে যে এখন তুই নতুন করে শিখতে চাইছিস, সেটা কি গান শেখার অছিলায়, নাকি রবীন্দ্রনাথকে আরো গভীরভাবে জানার বা চেনার অছিলায়? কোনটা তোর লেখার ভেতরে যে ডেপটা আছে না, আগে আমরা পুরনো সেই দিনে গাও সোজা গেয়ে দাও, রবীন্দ্রসঙ্গীত ওটা গেয়ে দেবো সবাইকে, আমরা সবাই, কিন্তু তার মধ্যে যে ব্যাপারটা, একটা যে অন্তর্নিহিত অর্থ আছে, সেটাকে ফিল করা। হ্যাঁ, এবং সত্যি বলতে কেউ যদি রবীন্দ্রনাথ পড়তে শুরু করে, ওইটা পড়লেই হবে, আর কিছু পড়ার দরকার নেই। বা কেউ যদি স্বামী বিবেকানন্দের কথাগুলোকে ফলো করতে চায় বা সেটাকে যদি অ্যাপ্লাই করতে চায়, হয়তো ওটা করলেই হবে। এবং অ্যাপ্লাই, তুমি যেটা করছো সেটাই করো, তুমি ছেড়ে দিও না। আমি কি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেবো না, কিন্তু সব কাজের মধ্যে, সব চিন্তাধারা, সব অ্যানালিসিসের মধ্যে, সব অ্যাপ্লিকেশনের মধ্যে ওদেরকে অ্যাপ্লাই করো, বা রেফারেন্স নয় ওরা কি করে করছে সেটা দেখ। দর্শন, আমরা তো বাংলা গানে ঠিক আছে রোমান্স পেয়েছি, সবকিছু পেয়েছি, তো যখন তোমারও অসীমে এই গানটার কথা ভাব,
মানে কোন লেভেলের দর্শন বোধহয় ওই ব্ল্যাক হোল স্টিফেন হকিংস যেটা যে জিনিসটা যে জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করছে, রবীন্দ্রনাথ এই গানটা দিয়ে কিন্তু ওই একই জায়গায় পৌঁছানোর এটা চেষ্টা যদি করছে। তার যদি এই রিয়েলাইজেশনটা না হতো সে লিখতে পারতো না। পারতো না। তো এই জন্য স্বামী বিবেকানন্দকে চিনে গেছে, হুম, তুমি ওকে যাও, হুম, তা ও জানে যে ওর ওটা হয়ে গেছে। হ্যাঁ। এটা তখন অসীমিটা গান একটা। তোমার অসুবিধা, আমার ওয়ার্ডিং জানা নেই, অন্য একটা গান করি হ্যাঁ, গান। এইরকমই। এই গানটা তুই তোমার অসুবিধা বললি, আমি একটা ওয়ার্ডিংটা জানা নেই বলে আমি একটা এই গানটা একটু প্রেক্ষাপটটা তোকে বলে নিই। কিছুক্ষণ আগে বললি না কিশোর কুমারের গান বা তার পুলক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, এই গানটার মজাটা হচ্ছে এই গানটার কথাও সুর রবীন্দ্রনাথ, কণ্ঠ স্বামী বিবেকানন্দ। এটা আমি তো এখানে গাওয়ার মতো একটা দুঃসাহস করছি। তো যারা দেখবেন, যদি এটা দেখেন, অনির্বাণ যদি এটা কাট না করে দেয় শোনার পরে, তাহলে ক্ষমা তো করবেনই, এবং আমার মনে হয় না আমি ওইভাবে গাইতে পারবো। এই গানটা স্বামী বিবেকানন্দ কার জন্য গেয়েছিলেন? ইনফরমেশন বিবেকানন্দ খুব ভালো গাইতেন। শেখা। আর উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। এই গানটা উনি শুনিয়েছিলেন হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। আচ্ছা। তো গানটা হচ্ছে এটা। তোমারে করিয়াছি জীবনেরই ধ্রুবতারা, এ সমুদ্রে আর কবু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনেরই ধ্রুবতারা, যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারেই করিয়াছি জীবনেরই ধ্রুবতারা, তবু মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তিলেক অন্তর হলে নাহেরি কোন কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, তখনই মুখ হেরি শরমে সে হয় সারা, তোমারে করিয়াছি জীবনেরই ধ্রুবতারা। জয় ঠাকুর। বড় চমৎকার গেয়েছিস। তো এরপরে গানটা শোনার পরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা চলে আসছে যে দেখ, সারা জীবন তো ব্রিজ, রোড ইত্যাদি বানিয়ে গেলি, সেটা সিঙ্গাপুরে হোক, মরিশাসে হোক, আর ওখানে লন্ডনে। ইনফ্যাক্ট আমি যখন তোর সঙ্গে গিয়েছিলাম, ইয়র্কশায়ারে গিয়েছিলাম, ইনফ্যাক্ট আমি যখন ইয়র্কশায়ারে গিয়েছিলাম, তো লন্ডনে তৈরি অর্ণবের তৈরি একটি ব্রিজও দেখি, মানে অসাধারণ অর্ণব ব্রিজ বানিয়েছে। ফর ইউর ইনফরমেশন, অর্ণব কিন্তু ওখানকার সরকারি চাকরি, হ্যাঁ, ফলেতে এখন প্রাইভেটে শিফট হয়ে গেছি। আচ্ছা, তো অর্ণবের ওখানে ব্রিজ তৈরি দেখেছি আমি। তো যাই হোক, এর পরবর্তী অবসর জীবন তো তোর আরো 11 বছর বাদে, কারণ ওখানে 67তে রিটায়ারমেন্ট। হয় যদি এখানে থাকতো রে, ইএমআই চাপগুলো আরো মানে চলতে থাকবে, তো খুব সুখে আছিস। যাই হোক, 11 বছর পরে, এই যে 11 বছর পরের অবসর জীবন, সেইখানটাতে কি মানুষের মধ্যে সাংস্কৃতিক ব্রিজ তৈরি করার চেষ্টা করবি? হ্যাঁ, সাংস্কৃতিক ব্রিজ ইন দ্য সেন্স কালচারটা করার। ইয়েস। এখন
সবার তো একই জিনিস ভালো নাও লাগতে পারে। হুম। তো এই জন্যই আমি ওটাকে তোকে আগে একবার বলেছিলাম যে সংগঠন নয়, কেন কি সংগঠন হলেই দ্বিতীয় রকম, এটা হচ্ছে আমার মাথায় যেটা আছে ওটাকে ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, হুম। আর দ্যাট ইজ এ টাইম বাউন্ড, ডিসপার্স এন্ড কাম অ্যাগেন। এতে আমার নিজের চিন্তাধারাটা থাকবে, ইনস্টেড অফ গেটিং ইনফ্লুয়েন্সড বাই someone. Yes, I'll be influenced by them, but not by them. So the level difference is there. হ্যাঁ, সেখান থেকে আমার শেখা বা আমাকে একটা বোঝা, গল্পটাকে বোঝা বা গান বাজনার ডেপটাকে বোঝা। আমার নাচও খুব ভালো লাগে, যখন আমি অনেকের নাচ দেখি, when someone can আমি নাচটাকে স্টোরি টেলিং হিসেবে দেখি। নাচ তো ইনফ্যাক্ট তাই। হ্যাঁ, যে পরিষ্কার করে গল্পটা বোঝাতে পারবে আমার তাকে ভালো লাগে। নাচ মানে তো বডি ল্যাঙ্গুয়েজ। তো নাটকের সংলাপ বলি, হ্যাঁ, ওরা অঙ্গ দিয়ে সংলাপ, হ্যাঁ, মুদ্রা দিয়ে হ্যাঁ, সংলাপ, যেটা সে যেটা পরিষ্কার ভাবে দেখাতে পারে আমার তাকে ভালো লাগে। তো সেইভাবেই এটা নাচও হতে পারে, গানও হতে পারে, নাটকও হতে পারে। রবীন্দ্রনাথ ফুলের সুবিধা হচ্ছে তিনটে একসাথে হয়ে যায়। যেমন আনন্দমঠ করার খুব ইচ্ছা আছে। আর আনন্দমঠটাকে এই তাসের দেশটা আমি যেটা করবো আর কি, ইটস এ ফিউশন। প্রিন্সটা ব্রিটিশ হবে, স্কটিশ হবে অ্যাকচুয়ালি, বা কেল্টিক বলে, আর বাকিরা ইন্ডিয়ান। তেমনি আনন্দমঠে আমার ইচ্ছা আছে যে মানে একদম পিওর, যাদের এগেনস্টে হয়েছিল মুভমেন্টটা তারা ওখানকার হবে, আর যারা মুভমেন্টটা করেছে তারা এখানকার হবে। দেখা যাক ওরা অ্যালাউ করে কিনা, কেন কি ওখানে স্ক্রিপ্ট দিতে হবে। স্ক্রিপ্ট দিতে হবে, স্ক্রিপ্ট দিলে আগে ওরা দেখে কপিরাইট আছে কিনা। যেমন রবীন্দ্রনাথের কোনো কপিরাইট নেই, সুতরাং সেটা তো অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যে ভেনিউতে হবে সেই ভেনিউ পুরো স্ক্রিপ্টটাকে অ্যানালিসিস করবে। আচ্ছা, ওখানে যে ভেন্যুতে আছে তাকে স্ক্রিপ্ট দেখে, ভালো ভেন্যু, কেন এগুলো প্রফেশনাল ভেন্যুতে করতে হয়। যেমন লিডস প্লে হাউস ইজ এ ভেরি প্রফেশনাল ভেন্যু। বা আমি এই সোনারের প্রোগ্রামটা করেছিলাম, ওটা হচ্ছে লিডস স্কুল অফ মিউজিক ইউনিভার্সিটিতে। দে চেক দ্য ক্রেডিবিলিটি, হোয়াট আই এম প্রমোটিং। তো আমি যদি স্ক্রিপ্টে এই গল্পটা বলি, ওয়েদার দে উইল অ্যালাউ ইট অর নট, আই ডোন্ট নো। বলবে হল তখন অ্যাভেলেবল প্রোগ্রাম আছে, তখন আমাকে বুঝে যেতে হবে যে এটা হবে না এখানে। দ্যাটস ফাইন, এটা তো আমার কাছে ইটস নট মাই সার্ভাইভাল মিনস। হ্যাঁ, কিন্তু এই দুঃসাহসটা করার চেষ্টা করা আর কি। ভেরি নাইস, ভেরি। বাট এটি তুই জানিস 19th সেঞ্চুরি তো আমাকে বলে দিতে হবে যে অনেক অনেক ডিজাইন করার লোক নিয়ে আমি ওখানে পাবলিসিটি করি। হ্যাঁ, তো 19th সেঞ্চুরি রেনেসাঁসটা অফিসিয়ালি ফর্ম করেছিলাম আমি, ওখানে অ্যাপ্লাই করতে হয়। ইটস এ রেজিস্টার্ড কোম্পানি। এটা হয়েছে ধর রেজিস্ট্রেশন হয়েছে জানুয়ারি মাস নাগাদ, এই বছরের জানুয়ারি। হ্যাঁ, 2026 জানি, আমি ডিসেম্বরে তোকে পাঠিয়েছি। হ্যাঁ, ফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে ওটা। আর ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে সৌনকের। এবার এই প্রোগ্রামটা দেখে অনেকেই বলেছে আমরা এরকম করি, তুমি আমি বলেছি ঠিক আছে করবো, কেন কি একটা তো এক্সপেন্স থাকে, এক্সপেন্সটাকে রিকভার করতে হবে। তো সেই অপরচুনিটিটা দেখতে হবে যেখানে আই ক্যান রিকভার দ্যাট কস্ট, নট প্রফিট। আই ক্যানট প্রফিট। এই ক্ষেত্রে আমার একটা খুব, যেহেতু আমি কালচারাল অনুষ্ঠান, তো তুই জানিস আমি এখানে লাগাতার করি, তো সেখানটাতে আমার জানতে ইচ্ছে হয় ওখানে কি ফ্রেস বিক্রি হয় না কনসেপ্ট বিক্রি হয়? ইয়েস, ট্রু, ফ্রেস তো বিক্রি হয় ডেফিনেটলি। কেন কি আমরা কজন কনসেপ্ট জানি, বা আমরা কজন একটা ফ্লায়ার পড়ে যদি নতুন কিছু হয়, ফ্লায়ার পড়ে বুঝিয়ে যাবো এটার এরকম কনসেপ্ট হবে। সিনেমার অ্যাডভার্টাইজমেন্ট আসতে থাকে। যেমন আমি যখন গত যখন তোর ওখানে ছিলাম ইয়র্কশায়ারে, লিডসে বোধহয় খুব সম্ভবত অনুপম রায়ের যাওয়ার কথা ছিল। অনুপম, হ্যাঁ, আমরা আনতে পারি, ও প্রচুর এক্সপেন্সেস। ইয়েতে আসে, লন্ডনে প্রতিবারই আসে। লন্ডনে তো আসে। তোদের ওখানটাতে খুব সম্ভবত কেউ একজন গেছিল, অনুপম না রূপম, এরকম কেউ একজন গিয়েছিল। তো এই ফ্রেজ গুলো কি ওখানে সেল করে? আমি এখানটাতে একটা ইনোভেশন করলাম
ইনফ্যাক্ট একটা রিসার্চ বেসড এমনও দিনে তারে বলা যায় আমি করলাম। ধর এটা একদম রিচ কনসেপ্ট, মিডিয়া এখানটাতে সমস্ত মিডিয়ায় এই বিষয়টাকে নিয়ে হাইলাইট করেছে, কথা বলেছে, কিন্তু ওখানে তো অনির্বাণ চৌধুরী হয়তো চিনবে না বা কিছু। তো সেইখানটাতে এইখানে রবীন্দ্রনাথ বা কনসেপ্ট এটা কি সেল করা যায়? সেল করার হচ্ছে দেখ, সেরকম প্রোডাকশন ওখানে বানাতে গেলে যেরকম ফ্যাসিলিটি বা ভেনিউতে করতে, তার যে এক্সপেন্সেস, তার যা রিকভারি বাঙালিদের দিয়ে সম্ভব নয়, অত বাঙালি নেই। এবং যত বাঙালি আছে সবাই তো একদিন আসতে পারে না, সবারই কাজ থাকে, কেউ হয়তো বাইরে গেছে, ছেলে মেয়ের স্কুল থাকে আসবে না। তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম তোকে যে শুধু বাঙালিদের নিয়ে যদি প্রোগ্রাম করতে হয়, তুই হয়তো ম্যাক্সিমাম 200টা টিকিট বিক্রি করতে পারবি। তাতে সেই রকম প্রফেশনাল লেভেলে প্রেজেন্ট করা যায় না। বা পাড়ার কমিউনিটি হলে প্রোগ্রাম করলে, আমি যাদেরকে নিয়ে প্রোগ্রাম করব, it is not justice to them because they do professional level program at the professional venues. আর সেই প্রফেশনাল ভেন্যুজ এর প্রচুর কস্ট তাদের নিজেদের ওয়েতে তারা ওটাকে পাবলিসাইজ করে, তারা অ্যাসেস করে, এবং ওদের কাছে ওটা একটা বেঞ্চমার্ক যে এটা এখানে ঢুকবে কিনা। ওরা যে ধরনের প্রোগ্রাম করে, ওদের ওখানে যে ধরনের ব্রিটিশ প্রোগ্রাম করে, তো এই জন্যই তাসের দেশের আমার যে আমি যেটা বানিয়েছি খসড়াটা জমা করতে হয়েছে, মাই টার্গেট অডিয়েন্স ইজ ব্রিটিশ। ও আই সি। হ্যাঁ, ড্যান্স বা গানও বাংলাতেই হবে কিন্তু, বাট অল দ্য স্ক্রিপ্ট আই উইল বি কনভার্টিং দেম টু ইংলিশ। এখন আমার কাছে এটা আমি করব, এটা বিগেস্ট চ্যালেঞ্জ ইজ টু মেনটেন দ্য হিউমার। হ্যাঁ, আর গানগুলো কি হয়, যখন গানগুলো হচ্ছে তার সামারিটা ওখানে স্ক্রিন থাকে, ওখানটাতে জাস্ট চার্লি চ্যাপলিন, নট এ ফুল সাবটাইটেল, চার্লি চ্যাপলিনের মতো। হ্যাঁ, দুটো লাইন আসবে, তুই বুঝবি ওই প্যারাগ্রাফটা কি বলছে। রাইট। হ্যাঁ, আর ড্যান্সটা তো কিছুটা মুখেই এক্সপ্রেশনে বোঝা যায়, আর দে আর ভেরি গুড, দ্য পারফরমেন্স আর ভেরি গুড, দে এক্সপ্রেস। ক্লাসিক্যাল সং ওরা খুব ভালোবাসে, ক্লাসিক্যাল মিউজিক ওরা, ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট ওরা খুব ভালোবাসে। আর তার সাথে যদি কেল্টিক ফিউশনটা হয়, এবং একটা সিন আছে যেটা আমার করার ইচ্ছা, সেটা মানে গল্পে আমি জানি না, সব মানে ইউটিউব ভিডিও দেখলে সবসময় দেখা যায় না, প্রিন্সের সাথে পরতনের, আমার মনে হয় ওটাকে একটু অপেরা প্লাস ক্লাসিক্যাল সিঙ্গিং এর একটা ফিউশন করা, যে ওরা চেঞ্জ হলো। আমার মতো ভাবনা চিন্তা ওকে দেখে ওরা এই জায়গাটাতে এটা যদি করা যায়, দ্যাট উইল বি লাইক দ্য সিগনেচার। যেমন ধর এই যে শাহরুখ খানের দেবদাসে, ওদের দুজনে কোনদিন দেখা হয়নি, চন্দ্রমুখী পারোর, কিন্তু শাহরুখ খানের দেবদাসে হয়েছে ওই গানটাতে শ্রেয়া ঘোষাল, মানে একটা আউট অফ সিকোয়েন্স গানে শ্রেয়া ঘোষাল ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। চন্দ্রমুখী, শরৎচন্দ্রের উপন্যাসের কথা বলছি, চন্দ্রমুখী দেব আর পারো দেখা হয়েছে কোথায় বলতো? দেখা হয়েছে পরে না, যখন ওরা মানে ব্যাপারটা হচ্ছে যে দেবদাস প্রচন্ড অসুস্থ, রাইট? এবার এই খবরটা পেয়ে পারো ছুটেছে দেবদাসকে দেখতে, ক্লিয়ার? এইবার চন্দ্রমুখীও ওই একই টাইমে চন্দ্রমুখীও বলছে যে না, আমি যখন খবর পেয়েছি, চন্দ্রমুখীর সঙ্গে যে লোকটি ছিল থাকতো সবসময়, তাকে দিয়ে খবর আনাতো দেবদাস। এবার বলছে যে আমিও আজকে ওকে দেখতে যাবো, এবার এইবার সিনটা হচ্ছে যেটা, যে পারো অ্যাকচুয়ালি দেবদাসকে দেখে ফিরছে পালকি করে, রাইট? আর তখন যখন ফিরছে, আর তখন চন্দ্রমুখী যাচ্ছে, ওই যে ক্রিস ক্রস, মানে শরৎচন্দ্র ওই জায়গাটা দেখিয়েছেন যে যে পারো তার পালকির মানে ওই যে পর্দাটা থাকে না, পর্দাটা থেকে এমনি করে মুখ দিয়ে সে চেনে না এই চন্দ্রমুখী কিনা, কিন্তু ওই যে মেয়েদের যে সিক্স সেন্স, ওটাই চন্দ্রকে বলে দিয়েছে এ হচ্ছে পারো, ও হচ্ছে চন্দ্রমুখী। এই যে শরৎচন্দ্র লিখছেন, এবং এইটা করেছে হচ্ছে দেখিয়েছে ওই হিন্দি যে দেবদাসটা, যারা দিলীপ কুমার ছিল, পারো করেছিল সুচিত্রা সেন, আর বৈজয়ন্তী মালা করেছিল হচ্ছে চন্দ্রমুখী। মানে দুজনের ওই এক্সপ্রেশন,
মনে হচ্ছে শরৎচন্দ্র এটাই লিখে গিয়েছে। হ্যাঁ, সেই জিনিস তো শাহরুখ খান বা নেই। ধরতে পারে না। তুই ধর, কিন্তু এটা যদি পুরনো আউট অফ স্ক্রিপ্ট, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু দেখা হয়েছিল, হ্যাঁ, এইভাবে দেখা হয়েছিল, হ্যাঁ, ব্যাস আর কিন্তু কিছু। ওই পপুলারাইজ করা, হ্যাঁ, আমাদের ওই গানটা ভালো লেগেছে, শ্রেয়া পেয়ে গেল ন্যাশনাল অ্যাওয়ার্ড। হুম, ওটাই ওর লাইফ ওখান থেকে শুরু হলো ওই গান। শুরু হয়। তো এটাই আমার, মানে আমি আমি অ্যাওয়ার্ডের দিকে যাচ্ছি না, আমার এটা যে আমি যখন ব্রিটিশ বা নেটিভ বা এথনিক অডিয়েন্সের কাছে গল্পটা প্রেজেন্ট করব, তো ওই যে প্রিন্স যে এখানে উৎপাত করতে এসছে তাকে দেখে একটা রিজিড সোসাইটি, একটা রুল অ্যাবাইডিং সোসাইটি, তাদের একটা ভয়ও আছে আমরা নাচবো কিনা। Yes. আর নাচলে ওদেরকে ওইভাবেই নাচতে হবে। হুম, হ্যাঁ, আর আর আমার যাকে নিয়ে করার ইচ্ছা, ও কিন্তু কত্থক ডান্সার, বাঙালি ছেলে। হ্যাঁ। হ্যাঁ, ও আবার কত্থকটাকে ফিউশন ফর্মে নিয়ে গেছে। হুম। তো ওর ইনফ্লুয়েন্সে নাচবে। হুম। তো ও পারফর্ম করবে তোর অপেরাতে, হুম। আর এ নাচবে ক্লাসিক্যালে। হুম। সেখানে লাস্টটা অপেরার সাথে ক্লাসিক্যালের একটা যুগলবন্দি। বাহ, ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে কনসেপ্ট, আমি লিখে জমা করেছি। হুম। এবং যাদের এবারে হচ্ছে ফাইন্যান্স ইজ মেন ইস্যু, সেটা হয়ে যাবে, সেটা যে আমার মনে হচ্ছে এই গল্পটা দাঁড়িয়ে যাবে। হুম। আর যারা ক্যারেক্টার আছে, আমরা যেমন এখান থেকে বহু মানে কি বলবো, সহৃদয় কিছু পৃষ্ঠপোষক আছে হুম। যারা সংস্কৃতির পাশে এসে দাঁড়ায়, তাদের হয়তো বাণিজ্যের স্বার্থেও দাঁড়াতে পারে। তো যেটাকে আমরা বোধা ইংলিশে বলি স্পন্সরশিপ। হুম। তো ওখানে যখন এই ধরনের অনুষ্ঠানগুলো হয়, হুম। ধর এই বাংলা থেকে বা ইন্ডিয়া থেকে এই শ্রেয়া ঘোষাল যাচ্ছে, অরিজিৎ যাচ্ছে, whatever, তো ওখানেও এরকম স্পন্সরশিপ প্রোগ্রাম হয় না শুধু? ওইগুলো তো ছেড়ে দেবে, ওগুলো তো স্পন্সরশিপ, ওগুলো তো হ্যাঁ, ওই কমার্শিয়াল level টা প্রোডাকশন, sponsorship। ওটা স্পন্সরশিপ। হ্যাঁ। বা ধর এখন লন্ডনেও যখন আমাদের এখান থেকে একটা গ্রুপ অফ বেঙ্গলি পারফরমার্স যায়, তখন স্পন্সরশিপ হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, পিসি চন্দ্র জুয়েলার্স এরা করে। কিন্তু আমাদের এখানকার যে হাব জায়গাটা আছে, ওকে, সেখান থেকে হয় আর কি। কিন্তু এই ধরনের প্রোগ্রাম আমি যেটা বলছি তোকে, এটা কিন্তু ওখানে কাউন্সিল, লটারি ফান্ড, গভর্নমেন্ট থেকে স্পন্সরশিপ পাওয়া যায়। আচ্ছা, তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে স্পন্সরশিপ, এনএফডিসির মতন ব্যাপার। এটা ব্যাপারটা হচ্ছে স্পন্সরশিপটা, টাকাটা তো আমার পকেটে আসবে না, আই ক্যানট প্রফিট আউট অফ ইট। গভর্নমেন্ট উইল প্রফিট। না, গভর্নমেন্ট উইল নট প্রফিট। ওই যে ভেনিউটা, দিস আর গভর্নমেন্ট ভেনিউজ, ওকে, আমাকে তো ওর ভাড়াটা দিতে হবে। হ্যাঁ, সেই ভাড়াটা তোকে দিতে হচ্ছে। হ্যাঁ, তো ওই গ্র্যান্ট পেলাম, টাকাটা আবার গভর্নমেন্টের কাছে গেল। ওকে, হয়তো ন্যাশনাল গভর্নমেন্ট থেকে লোকাল কাউন্সিল গভর্নমেন্টে গেল। ওকে, প্লাস আর্টিস্ট গেটস রেমুনারেটেড, তারা প্রপার কন্ট্রাকচুয়াল রেমুনারেশন তাদেরকে দিতে হয়, ওটা এক্সপেন্সেস থেকে, and that is typically recovered from ticket sales. আর্টিস্টদের সাথে, প্রফেশনাল আর্টিস্টদের সাথে এরকম করা, মিনিমাম দিস and then percentage of sales. দেখ, আমরা ক্লাস 12 অবধি একদম অবৈতনিক পড়েছি। আমি তো ওই সময় যে সরকারের আমলে আমরা পড়াশোনা করেছি, তারা আমাদের পুরো দায়িত্ব নিয়েছে। তারপরে আমরা বিদেশে চলে গেছি, যাই হোক, whatever। অবসরের পরে ফিরিয়ে দেওয়ার কিছু ইচ্ছে আছে তো? অবসরের পরে ফ্রি দেওয়া, যেমন আমি এখানে অনেককে বলেছি, আমার যেমন প্রফেসর আছেন বা বন্ধু বান্ধব আছেন, আমার একটা জিনিস দেখলে মেন ডিফারেন্স, আমি আমার লাইন দিয়ে বলছি, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকে, তুই যদি কখনো বাইরে গেছিস, সাংস্কৃতিক দিক থেকে বলতে পারি, সংস্কৃতি এখানে আমার থেকে অনেক উপরের লোকজন আছে। হ্যাঁ, তুই যদি যখন বিদেশে গেছিস বা বিদেশের কোনো জায়গার কনস্ট্রাকশন দেখিস, লেবার হেলথ এন্ড সেফটি, যেটা এখানে নেই। তো এটা আমি তো বলেছি, চার্টার যে ইনস্টিটিউট, আমাদের ইনস্টিটিউটের এখানেও ব্রাঞ্চ আছে, এটা আমার করার ইচ্ছা যে মানে ইমপ্লিমেন্ট লেবার হেলথ এন্ড সেফটি। যারা কাজ করে লুঙ্গি পরে উঠে গেল উপরে, মালিক গাড়িতে আসছে, তার একটা শফার আছে, বসেরাও, আমাদের বন্ধু বান্ধব সবারই গাড়ি আছে, গাড়ির একটা ড্রাইভার আছে, কিন্তু ও বেচারা লাইফ রিস্ক নিয়ে ওখানে কাজ করে, ওদের কোনো হেলথ এন্ড সেফটি নেই। এবং
ওদের যে ব্রিজ ভেঙে পড়ছে, চাপা পড়ছে, হ্যাঁ। এই দুদিন আগে তারাতলায় ওই চুপ করে গিয়ে হয়তো তাকে 5 লাখ টাকা 5 দিয়ে লাখ দিল, টাকা, সব হয়ে গেল। তাও দিল কি দিল না, যদিও বা 5 লাখ টাকা দিল, সেটা কোনো মানে যে দল সরকারে আছে সেই দলে আবার কাটমানি। এইটা একটা করার ইচ্ছা আছে। দেখবি সবার একটা সেফটি অ্যাটায়ার আছে, পিপি, মানে শু থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, হেলমেট, গ্লাভস, এখানে এগুলো নেই, এগুলো দেওয়া হয় না। প্লাস দ্য কনস্ট্রাকশন ওয়ার্কার্স এর এখানে কি পেনশন আছে না, মানে তো ডেইলি ওয়েজেস ওয়ার্কার। হ্যাঁ, যেটা আনঅর্গানাইজ সেক্টর সেখানে তো পেনশনের বিষয়ই নেই, সেটা ওরা মুটের মতো আসে, কাজ করে চলে যায়। তো এই ব্যাপারটা যদি করা যায়, ইট উইল চেঞ্জ মেনি থিংস। এই বিষয়টা যেটা তুই ভেবেছিস সেটা তো থ্রু গভর্নমেন্ট করতে হবে। এখন থ্রু গভর্নমেন্ট না, থ্রু মানে ইনস্টিটিউটই করতে হয়। এবং গভর্নমেন্টকে ইট শুড বি লাইক, একটা সময় আমরা কখনো এনভায়রনমেন্টাল কনসিয়াস ছিল না, এখন প্রতিটা প্রজেক্টে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স দিতে হয়। সো ইট শুড বিকাম পার্ট অফ দ্যাট কালচার, যে তোমাকে একটা সাইটে একটা হাইজিনিক অ্যাকোমোডেশন দিতে হবে। ওরা যে আসে বিভিন্ন বিহার থেকে এলো, ইউপি থেকে এলো, কোথা থেকে এলো, একটা হাইজিনিক অ্যাকোমোডেশন ওদের ব্যবস্থা করতে হবে। সাইটে ওদের খাওয়া দাওয়া সব থাকবে। ওরা সকালে আসবে, কাজ করবে, বিকেলে ফিরে যাবে, এবং তার জন্য ওদেরকে গ্র্যাচুইটি দেওয়া বা পেনশন, একটা পেনশন অ্যাকাউন্ট খুলে দেওয়া, যখন কাজ করবে তার স্যালারির কিছুটা ওর পেনশনে দেবে। এইসব ইমপ্লিমেন্ট করতে গেলে তো তোকে কলকাতায় আসতে হবে বা ইন্ডিয়া আসতে হবে। তার মানে তুই আসছিস? হ্যাঁ, এটার জন্য তো 24/7 থাকার দরকার নেই। তা দরকার নেই, কিন্তু পাকাপাকি ভাবে আসছিস কি না আসছিস? পাকাপাকি ভাবে হয়তো আসা হবে না, হ্যাঁ, আমি জানি না 75 এর পরে কি হবে, কিন্তু এই কাজটা করার জন্য যতটা আসা দরকার ততটা তো আসবে। এখন যেটা বিষয় যে আমরা তো মূলত, তুই ওখানে সংস্কৃতি নিয়ে কাজ করছিস, আফটার রিটায়ারমেন্ট হয়তো আরো বেশি এঙ্গেজ হবি ওখানটাতে। আমিও এখানে কাজ করছি, হয়তো একটা সাংস্কৃতিক আদান প্রদান হবে, সেটা যেমন ঠিক যদি কখনো হয় ডেফিনেটলি। হয়তো আমার টিম ইয়র্কশায়ারে গেল, লিডসে গেল, তোর দাসের দেশ আমি আবার এখান থেকে নিয়ে এলাম, এই যদি এরকম একটা সাংস্কৃতিক আদান প্রদান হয়, ঘটতেই পারে। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, দেখিও, কিছুটা সত্যিতে পরিণত করার চেষ্টাও করি, সবকিছু দেখিয়ে, যদি হয়তো হবে একদিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোর এই রবীন্দ্রনাথ শেখাটা, যাপন করাটা, আমি জানি তোর আরে অনেক বেশি বাড়বে। তার কারণ এই যে সাধনার মধ্যে ঢুকেছিস, বা আমিও ধীরে ধীরে ঢোকার চেষ্টা করছি, এই মহাসাগরে পড়ে আকুল পাথার, মানে ওই দর্শন অ্যারিস্টটল, সক্রেটিসও বোধহয় লিখে যেতে পারেনি। এমনি এমনি মানুষকে নোবেল দেয় না। আমি তোকে বলি, রবীন্দ্রনাথ শুধু গীতাঞ্জলির উপর নোবেল পেয়েছেন, যদি শর্ট স্টোরি বা ছোট গল্পতে উনি কিছু কিছু চরিত্র এমন এক্সপ্লেনেশনে গেছেন ওই ছোট গল্পের পরিসরের মধ্যে, ওইটারও একটা ছোট গল্পের জন্য যদি নোবেল হয়, ওনার ওই ছোট গল্পের জন্য নোবেল পাওয়া উচিত ছিল। তো সেই জায়গাটাতে আমরা যাপন করছি। ফলেতে তুই সৌনকের কাছেই তো গান শিখছিস, শেখার চেষ্টা করছিস। একটা গুরু দক্ষিণা দিয়ে শেষ কর। গুরু দক্ষিণা তাহলে শোনা হয়, বৃষ্টি গানই করি। এটা কিছুদিন আগেই শেখা গানটা অদ্ভুত সুন্দর। প্রথম আমি আগে কোনোদিন শুনিনি গানটা, ওনার কাছেই প্রথম শুনে, অনেক এটা করবো নিশ্চয়ই করবো, না তো বলা যায় না। তো গানটা শোনো। আশার কোথা হতে আজ পেলি ছাড়া, আশার মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণিক দাঁড়া দাঁড়া দাঁড়া, আশার কোথা হতে আজ পেলি ছাড়া, আশা জয়ধ্বজা ওই যে তোমার গগন জুড়ে, পূব হতে কোন পশ্চিমেতে যায় যে উড়ে, জয়ধ্বজা ওই যে তোমার গগন জুড়ে,
পূব হতে কোন পশ্চিমেতে যায় রে উরে গুরু গুরু ভেরি কারে দেয় যে সারা আশা কোথাওতে আজ পেলি ছাড়া আশা নাচের নেশা লাগলো তালের পাতায় পাতায় হাওয়ার দোলায় দোলায় শালে বনকে মাথায় নাচের নেশা লাগলো। এই জায়গাটা শোন। আকাশ হতে আকাশে কার ছুটো ছুটি বনে বনে মেঘের ছায়ায় লুটো ফুটি আকাশ হতে আকাশে কার ছুটো ছুটি বনে বনে মেঘের ছায়ায় লুটো ফুটি ভরা নদীর ঢেউয়ে ঢেউয়ে কে দেয় নারা আশার কোথা হতে আজ পেলি ছাড়া আশা। আহা, খুবই স্বল্পশ্রুত। হ্যাঁ, গানটা করলে না গায়ে কাটা দেয়। আর এই বৃষ্টি হয়েছিল আসলে, গানটা যখন আমাকে শিখেছিল হুম, হুম, তখন এখানে বৃষ্টি হচ্ছে ওখানে রোদ। তাহলে আমার আচ্ছা ঠিক আছে আমি শিখিনি। আচ্ছা। বন্ধুত্বের তো কোনো পাসপোর্ট নেই, ভিসা নেই, ইমিগ্রেশন নেই, সময়ের তো কোনো ইমিগ্রেশন হয় না। তবুও আমরা দুটো মহাদেশে রয়েছি বটে, কিন্তু পাশাপাশি রয়েছি। ইনফ্যাক্ট এই ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ মহাদেশ বলতে আর তেমন কিছু বলে মনে হয় না। এখন তো হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মাধ্যমে কিন্তু এইটা একটা অ্যাডভান্টেজ বলতে পারি, বিরাট এক্সপ্রেস করা advantage। যায় দেন মনেই হয় না যে তুই কোথাও হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় যে দুপুর 12টা হলে অর্ণবকে ফোন করা যায়, হ্যাঁ। এইটুকু এই জায়গাতে হ্যাঁ। যে আমি ভোর 6টায় এখন আর তোকে ফোন করতে পারি না। ব্যাপারটা এইটাই ডিফারেন্স, আর কিছুই নয়। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ঋণ চোকাতে চেয়েছিলাম অর্ণব, কারণ তুই এখন আমার কাছ থেকে $50 $50 পাস। ওটা কিসের জন্য ছিল? 50 আমার, যাই হোক সেটা এখানে অন ক্যামেরা দেখে লাভ নেই, কিন্তু ভেবেছিলাম তোকে একটা গিফট দেবো আজকে। আমি প্রথাগতভাবে যার সঙ্গে অর্ডারটা করি একটা ছোট্ট টোকেন অফ লাভ, ওই জাস্ট আই এক্সচেঞ্জ, বাট এটা আনতে গিয়ে গাড়ি থেকে এই জাস্ট আনতে যাবো তো ওই উঠোনে পড়ে চৌচির হয়ে গেল, ভেঙে গেল। আমার এখনো ওই ঋণটা থেকে গেল। আমি ভাবলাম ওই ঋণটা চোকাবো অর্ণবকে আমাদের ওই মেমেন্টোর ওই কাপটা দিয়ে, কিন্তু সেটা হলো না। যাই হোক, সেটা বাকি রয়ে গেল ইন দি সেন্স, তার মানে কেউ হয়তো চাইলো যে অর্ণবের সঙ্গে আমি আবার পদার্থটায় বসবো। হ্যাঁ, অবশ্যই অর্ণবের সঙ্গে পদার্থটায় বসবো সামনের বছর ইয়র্কশায়ারে অর্ণবের বাড়িতে গিয়ে হয়তো আবার দেখা হবে। তখন ওইখান থেকে বাগানে অর্ণব, বাগানে বসে, হ্যাঁ বাগানে বসে, যেখানটাতে আমরা ফায়ার হাউস করেছিলাম ওইখানটাতে বসে আবার আরেকটা অর্ডারটা হবে। তো সেই এপিসোডের অপেক্ষায় আজকে আমরা মানে সময় নিয়মে আমাদের শেষ করতেই হচ্ছে, আর কিছু উপায় নেই। ফলেতে ভালো থাকবেন বৃষ্টির দিনে, বৃষ্টি দেখুন, রবীন্দ্রসঙ্গীত শুনুন, রবীন্দ্রনাথকে পড়ুন, জানুন। কিশোর কুমারকেও শুনতে পারেন, অবশ্যই কিশোর কুমারকেও শুনতে কিশোর কুমারও শুনতে হবে, কারণ আমাদের বেড়ে ওঠাটাই হয়েছিল কিশোর কুমার তার বেঞ্চ বাজিয়ে। ফলেতে তাকেও তো ছেড়ে দিতে পারি না, কিন্তু এখন অর্ণবকে ছেড়ে দিতে হবে, আর আমাকেও আপনাদেরকে ছাড়তে হবে। শুভরাত্রি, আবার পরের শুক্রবারে দেখা হবে। এমন শুধু তোমাকে পেতে চাই।